আসসালামু আলাইকুম মাই ডিয়ার ডক্টরস এন্ড মাই ডিয়ার কলিগস। আজকে আমাদের ডার্মাটোলজি শেষ পোর্শনটুকু হবে। অ্যাকচুয়ালি আমি আপনাদের সবার কাছে সরি, অ্যাজ বিকজ অনেকগুলা ইস্যু নিয়ে আমাকে বাসা চেঞ্জ করতে হয়েছে। আমি যেখান থেকে এসে বিএসএম মধ্যে ডিউটি করতাম প্লাস আপনাদের ক্লাস নিতাম, আমার জন্য অনেক বেশি টাফ ছিল, অ্যাজ বিকজ রাস্তায় অনেক ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হতো। এখন আমি বিএসএম এর পিছনে চলে আসছি হাতির পুলে। হাতির পুলেই বাসা নিয়েছি এবং নতুন বাসায় সবকিছু নেট কানেকশন, এসি থেকে শুরু করে আপনার রুম ডেকোরেশন থেকে শুরু করে একটু টাইম লেগে গিয়েছে। আপনারা জানেন যে বাসা শিফটিং কতটা প্যারার একটা কাজ। এর মধ্যে ফেজে ফাইনাল পরীক্ষা চলছে। ফেজে ফাইনালে প্রতিদিন পরীক্ষার হলে আমার ডিউটি, প্লাস নর্মাল তো ফেজ বির যেই মর্নিং ইভিনিং নাইট সেটা তো আছেই, প্লাস কেবিন ব্লকে ডিউটি, প্লাস বাসা চেঞ্জ, এই সবগুলা মিলিয়ে আমি হিমশিম খাচ্ছিলাম। ওই জন্য আপনাদের যে আপডেটেড রুটিনটা দিয়েছিলাম একটু এদিক সেদিক হয়ে গেছে। সেই জন্য আমাদের প্ল্যান হচ্ছে এখন সপ্তাহে 2 দিন এনলিস্টেড থাকলেও একটু বেশি ক্লাস হবে। যেমন আজকে আমি ডার্মা শেষ করব, সাইকেট্রি ক্লাসটা আমি কালকেও নিয়ে ফেলতে পারি, ঠিক আছে? সো এখন আপনাদেরকে একটু চটপটে হইতে হবে, কারণ আমাদের ডিউ টাইমের মধ্যে সবকিছু শেষ করতে হবে। কিছুদিন পরে আবার বেসিক ক্লাস শুরু করব। সো বাসা শিফটিং এর কারণে প্লাস হচ্ছে ফেজে ফাইনাল পরীক্ষাতে ডিউটি থাকার কারণে আমি এই দুইটার কারণে আমি রুটিনটা ফলো করতে পারিনি। এবং এক্সাম অ্যান্সার গুলো আপনাদের, যেমন আজকের রেজাল্ট শিটটা দিয়েছি, নেক্সট সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা ক্লাস অ্যাকর্ডিং টু দ্য রুটিন, এবং এক্সাম কিন্তু একদম 24 আওয়ার্স এর মধ্যে দিতে হবে। 24 আওয়ার্স পরে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? সো এখন যারা লাইভে আছেন ক্লাসটা এখনই শেষ করে ফেলবেন, কালকে কিন্তু আবার সাইকিয়াট্রি ক্লাস শুরু হয়ে যাবে, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। আমরা আমরা পিটাইরিয়াসিস রোজিয়ার আগ পর্যন্ত, দ্যাট ইজ সোরিয়াসিস পর্যন্ত পড়েছিলাম। আমার এখানে মার্ক করা আছে। সো আমরা আজকে পিটাইরিয়াসিস রোজিয়া থেকে শুরু করব। আপনারা সবাই জানেন, জাস্ট এ মিনিট, আমি একটু ওইটা ওপেন করে নিই, টুলসটা ওপেন করে নিই। হ্যাঁ, জাস্ট এ মিনিট, ওকে? সবাই লাইভে চলে আসেন। আজকে আমরা পিটাইরিয়াসিস রোজিয়া থেকে শুরু করব। সোরিয়াসিসের আগ পর্যন্ত হয়েছিল। আশা করি ডার্মাটোলজি যতটুকু পড়েছি ততটুকু আপনারা সবাই পড়ে ফেলেছেন উইথ পাস মেডিসিন। এই আজকে ডেভিডসনের এইটুক শেষে আবার পাস মেডিসিন ক্লাস শুরু হবে। সো পাস মেডিসিন ক্লাসের জুম লিংক দিয়ে দিব, যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আপনারা জয়েন করতে পারেন এমআরসিবি ব্যাচের সাথে, ওকে? যেহেতু ডার্মাটোলজিটা আমরা সবাই নেগলেক্ট করি, ডার্মাটোলজি অ্যাকিউট মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ম্যাটারনাল মেডিসিন, প্রিন্সিপালস অফ ইনফেকশাস ডিজিজ, এই এই টপিকস গুলো, হেমাটোলজি, আমরা অনেকেই আপনার হচ্ছে ইগনোর করি, কিন্তু পরীক্ষা এগুলো থেকে অনেক কোশ্চেন আসে যেগুলো আমরা বুঝতে পারি না, ওকে? সো আমরা পিটারিয়াসিস রোজিয়া যদি দেখি, পিটারিয়াসিস রোজিয়া দেখেন, একদম সিম্পল সিম্পল কথাবার্তা এখানে লিখা আছে, এগুলোই পরীক্ষার জন্য মূলত ইম্পর্টেন্ট। দেখেন, দিস ইজ অ্যান অ্যাকিউট সেলফ লিমিটিং এক্সান্থেম that particularly affects young adult and occurs worldwide with slight female predominancy. তাহলে পিটারিয়াসিস রোজিয়া, রোজিয়া নামটা শুনলেও একটা ফিমেল ফিমেল নাম গন্ধ আসে, ঠিক কিনা? সো এটা ফিমেলদের বেশি হয় এবং অ্যাকিউট ডিজিজ, একটা সেলফ লিমিটিং এক্সান্থেম, মানে র্যাশ নিয়ে প্রেজেন্ট করবে, ঠিক আছে? তো আমরা প্রথমে যেই স্কেলি র্যাশের ডিফারেন্সিয়ালস গুলো পড়েছি তার মধ্যে একটা কিন্তু ছিল পিটারিয়াসিস রোজিয়া, এবং তার অন্যতম একটা ক্রাইটেরিয়া ছিল এক ধরনের হেরাল্ড প্যাচ পাওয়া যাবে বডিতে। আমি আপনাদেরকে ছবি দেখিয়েছিলাম, হেরাল্ড প্যাচের ছবি, যেটা ফার ট্রি, ক্রিসমাস ট্রির মতো অ্যাপিয়ারেন্স হয়, আমি কিন্তু এটা আপনাদের দেখিয়েছি, ঠিক আছে? ওইটাই আর কি, ওইটাই আপনার এই এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দিয়েই পরীক্ষায় সাধারণত কোশ্চেন আসে, ওকে? সো আমরা যদি এইখান থেকে জিস্ট পয়েন্ট গুলো যেগুলো পরীক্ষায় আসে, দিস ইজ অ্যাকিউট সেলফ লিমিটিং এক্সান্থেম, এই লাইনটা আমরা সবার আগে মার্ক করব। দিস ইজ এন অ্যাকিউট সেলফ লিমিটিং এক্সান্থেম, স্লাইট ফিমেল প্রিডমিনেন্সি। আমি এইটুক দেখানোর পরে আপনাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। এখানে ওই রকম লেখা নাই যে হিউম্যান হার্পিস ভাইরাস 7 এর সাথে এটা রিলেটেড, এগুলো আবার পাস মেডিসিনে খুব সুন্দর করে দেয়া আছে। So pityriasis rosea, this is acute self-limiting exanthem that particularly affects the young adult and slight female predominancy. Okay, slight female predominancy. Okay, মাউসটা একটু কাজ করতেছে কম, ওকে? দেখেন এখানে আমরা র্যাশের যে বর্ণনাটা দিয়েছিলাম, যে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাপিয়ারেন্স অফ হেরাল্ড প্যাচ অ্যান্ড ওভাল লেশন।
এই যে জাস্ট এ মিনিট, আমার মাউসটা একটু কম কাজ করতেছে, আমি মাউসটা একটু চেঞ্জ করে নিই, জাস্ট এ মিনিট। হ্যাঁ, এবার ঠিক আছে। মাউস একটু প্রবলেম করছিল, মাউসটা একটু চেঞ্জ করে নিলাম। সো পিটারিয়াসিস রোজিয়া যেটা বললাম, এক নম্বর কথা আমাদের মনে রাখবো, এটা ফিমেলদের বেশি হয়, রোজিয়া নাম দিয়ে মনে রাখবো। নেক্সট আমাদের মনে রাখবো, দিস ইজ অ্যাকিউট সেলফ লিমিটিং এক্সান্থেম র্যাশ, এবং এটা কোন সময়টাতে, যে প্রত্যেকটা লাইন থেকে কিন্তু আপনাদের এমসিকিউ আসবে, প্রত্যেকটা লাইন থেকে। আমি আবারও বলছি, এগুলো কিন্তু হেলাফেলা করা যাবে না, যে স্প্রিং এবং সামার, পিটারিয়াসিস রোজিয়া স্যারদের খুবই পছন্দের একটা টপিক। হ্যাঁ, তাহলে তাহলে র্যাশের ক্যারেক্টারিস্টিক্সটা এটাই হচ্ছে এসবিএ তে অনেক সময় দিয়ে দেয়, যে পিটারিসিস রোজিয়ার র্যাশটা কিরকম হতে হয়। তাহলে এখানে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাপিয়ারেন্স অফ হেরাল্ড প্যাচ, যেটা আমি আপনাদের প্রিভিয়াস ক্লাসে মেনশন করেছি। হেরাল্ড প্যাচ, দিস ইজ অ্যান ওভাল লেশন 1 থেকে 2 সেন্টিমিটার উইথ এ পিঙ্কিশ স্যালমন কালার্ড সেন্টার। তাহলে সেন্টারটা হবে পিঙ্কিশ এবং স্যালমন কালার্ড, পেরিফেরিটা হবে ডার্কার পেরিফেরি। ছবি কিন্তু আপনাদের গত ক্লাসে দেখিয়েছেন। ক্যারেক্টারিস্টিক কোলারেট স্কেল, ঠিক আছে। এই র্যাশের বর্ণনাটা থেকেই কিন্তু পার্ট 1 এ কোশ্চেন আসে। আমি আবারও বলছি, এই র্যাশের বর্ণনাটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই র্যাশটা আসার 1 থেকে 2 সপ্তাহ পরে ওয়াইড স্প্রেড প্যাপুলিস্কোমাস ইরাপশন ডেভেলপ করে, যেটা আলটিমেটলি সিমেট্রিক্যাল ফার ট্রি প্যাটার্ন হয়, ক্রিসমাস ট্রির মতো। তাহলে এই পিটারিসিস রোজিয়া থেকে হেরাল্ড প্যাচ, ফার ট্রি প্যাটার্ন, স্কেলি র্যাশ, স্প্রিং এন্ড সামার, ফিমেল প্রিডমিনেন্সি, দিস ইজ অ্যান অ্যাকিউট সেলফ লিমিটিং এক্সান্থেম, এই কয়েকটা কথা আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে, ঠিক আছে। যদি পরীক্ষায় আসে একটা এমসিকিউ অপশনে যে পিটারিসিস রোজি অ্যাসোসিয়েটেড উইথ মিউকোজাল ইনভলভমেন্ট, ট্রু অর ফলস, মিউকোজাল ইনভলভমেন্ট, যদি মিউকোজাল ইনভলভমেন্ট আসে ফ্রিকুয়েন্টলি, এই ফ্রিকুয়েন্টলি শব্দটা থাকলে ফলস হবে। যদি আসে যে অকেশনাল মিউকোজাল ইনভলভমেন্ট, সেটা ট্রু দিতে পারেন। হ্যাঁ, মাঝে মাঝে হতে পারে, রেয়ার কিন্তু হতে পারে। সো মিউকোজাল ইনভলভমেন্ট ইজ রেয়ার। ওকে, তাহলে আমরা চিকিৎসা কিভাবে দিব? এখানে বলেছে সিম্পটোমেটিক রিলিফ ক্যান বি অ্যাচিভড বাই ইমোলিয়েন্টস এন্ড মাইল্ড টপিক্যাল স্টেরয়েড, and post-inflammatory hyperpigmentation can supervene particularly in darker skin types. ওকে, তাহলে পিটারিসিস রোজিয়ার জিস্ট কয়েকটা কথা এখানে লিখে আছে। আমরা যদি একটু পাস মেডিসিনটা দেখি, সো পাস মেডিসিনটা যদি আমরা একটু দেখি, দেখেন দিস ইজ পিটারিসিস রোজিয়া, এখানেও একই কথাই লিখেছে, দিস ইজ অ্যান অ্যাকিউট সেলফ লিমিটিং র্যাশ, এক্সান্থেম লেখা ছিল ডেভিডসনে, আমি কিন্তু র্যাশ কথাটাই বারবার বলছিলাম। এক্সান্থেম মিন্স র্যাশ, so acute self-limiting rash which tends to affect young adult. Etiology not fully understood, but this is thought that herpes hominis virus 7 may play a role. আমি কিন্তু এটা আপনাদের বলেছি যে পিটারিসিস রোজিয়ার সাথে কোন ভাইরাসের অ্যাসোসিয়েশন আছে, এটা পরীক্ষায় আসে। তাহলে হিউম্যান হার্পিস ভাইরাস 7, ঠিক আছে। ফিচার্স যদি আমরা খেয়াল করি, দেখেন তাহলে মেজরিটি অফ পেশেন্ট there is no problem, but minority gives history of recent viral infection, herpes virus. Herald patch usually কোথায় on track, এই যে ছবিগুলো, আমি কিন্তু এই ছবিগুলো আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছি। পাস মেডিসিনের সুবিধা এটাই, আলাদা করে ছবি দেখা লাগে না, একসাথে এই ছবিগুলো দেয়া থাকে। দিস ইজ হেরাল্ড প্যাচ, ঠিক আছে। দেখেন পেরিফেরিটা কিন্তু, এই যে পেরিফেরিটা কিন্তু ডার্কেনিং, দিস ইজ হেরাল্ড প্যাচ, দিস ইজ হেরাল্ড প্যাচ, দিস ইজ হেরাল্ড প্যাচ, দিস ইজ হেরাল্ড প্যাচ, স্মল হেরাল্ড প্যাচ, এগুলো হচ্ছে হেরাল্ড প্যাচ, দ্যাট ইন্ডিকেটস পিটারিসিস রোজিয়া। এগুলো যখন 1 থেকে 2 সপ্তাহ পরে আরো এক্সটেন্সিভ প্যাপুলিস্কোমাস লেশন ডেভেলপ করবে, তখন এটাকে বলবো ফার ট্রি অ্যাপিয়ারেন্স। ওকে, তাহলে
Next, followed by erythematous oval scaly patches which follow a characteristic distribution with longitudinal diameters of the oval lesions running parallel to the line of flange of the body. This may produce part-03 appearance. তাহলে 1 থেকে 2 সপ্তাহ পরে এটা part-03 appearance develop করে। Management self-limited usually disappears after 6 to 12 weeks. তারপরও আমরা স্টেরয়েড দিতে পারি। সো গত ক্লাসে বা যারা আমার ডার্মাটোলজি পাস মেডিসিন ক্লাসটা করেছেন আপনাদের জন্য আমরা পাস মেডিসিন ক্লাস নিয়েছি, গ্রুপে দিয়ে দিব। এই ডিফারেন্সটা গাটের সোরিয়াসিস এন্ড পিটারিসিস রোজিয়া আমি অনেকক্ষণ টাইম নিয়ে আপনাদেরকে বুঝিয়েছি, সো এখানে আর দেখাচ্ছি না। সো পিটারিসিস রোজিয়া আই থিংক এখানে আপনারা ডেভিডসনে যদি কিছু অ্যাড করতে চান তাহলে আমি বলবো হিউম্যান হারপিস ভাইরাস 7, শুধু এই অপশনটুকু হিউম্যান হারপিস ভাইরাস 7 HHV7 এইটুকু অ্যাড করলেই পিটারিসিস রোজিয়া কমপ্লিট। ক্লিয়ার? তাহলে এখানে যারা লাইভে আছেন একটু রেসপন্স করবেন প্লিজ। আমি আপনাদের যে সাইডে আমার মোবাইল রেখেছি যাতে আপনাদের সাথে কমিউনিকেট করতে পারি ইজিলি। একটু যারা লাইভে আছেন এখন একটু আমার সাথে কথা বলবেন। পিটারিসিস রোজিয়া যারা লাইভে আছেন বা আমি দেখতে পাচ্ছি কারা কারা লাইভে আছেন, প্লিজ পিটারিসিস রোজিয়া কোন ভাইরাস ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ পিটারিসিস রোজিয়া একটু কমেন্ট করবেন প্লিজ। দেখতে পাচ্ছি কারা কারা লাইভে আছেন, প্লিজ পিটারিসিস রোজিয়া কোন ওকে একটু কমেন্ট করেন প্লিজ, একটু কমেন্ট করেন। হ্যাঁ, ডেভিড হ্যারিসন লিখেছেন হিউম্যান হারপিস ভাইরাস 7। ডেভিড হ্যারিসন অলওয়েজ ফলোজ মি। ওকে, ডেভিড হ্যারিসন হিউম্যান হারপিস ভাইরাস 7। তাহিয়াত আপু লিখেছে হিউম্যান হারপিস ভাইরাস 7, থ্যাংক ইউ। রাজীব ভাই লিখেছেন হিউম্যান হারপিস ভাইরাস 7, থ্যাংক ইউ। হারপিস হোমিনিস ভাইরাস 7, ভেরি গুড। তাহলে এইটা আপনি ডেভিডসনে শুধু অ্যাড করে নেবেন, এটি হচ্ছে পাস মেডিসিন পড়ার মজা। ওকে ওকে, এর পরের টপিকটা আমাদের এফসিপিএস পার্ট 1 এর জন্য লাগবে না। নেক্সট উইল গো ফর লাইকেন প্ল্যানাস, ভেরি ইম্পর্টেন্ট। লাইকেন প্ল্যানাস থেকে প্রায় একটা কোশ্চেন পরীক্ষার হলে দেখা যায়। এইখানে প্যাথোজেনেসিসের কয়েকটা জিনিস অ্যাসোসিয়েশন খুব সুন্দরভাবে দিয়েছে, কিন্তু আমরা পাস মেডিসিনটার সাথে লাইকেন প্ল্যানাসটা নিব। পাস মেডিসিনের লাইকেন প্ল্যানাসটা একটু সুন্দর করে গুছিয়ে দিয়েছে। সো লাইকেন প্ল্যানাস ইজ অ্যানাদার ডিফারেন্সিয়াল ফর স্কেলি র্যাশ। আমরা স্কেলি র্যাশের প্রথম বক্সটা ডেভিডসন মনে করে দেখেন, প্রথম বক্সটা যে পড়ে আসছি ওই বক্সটা কিন্তু স্কেলি র্যাশের একটা ডিফারেন্সিয়ালস বক্স। So it typically presents with a pruritic rash. The mucosa, hair and nails may also be involved. তাহলে কোন কোন জায়গায় ইনভলভ হতো এটা এখানে ওনারা মেনশন করেছে। তাহলে হোয়াট আর দ্য অ্যাসোসিয়েশন অফ লাইকেন প্ল্যানাস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা কিন্তু পার্ট 1 এ কয়েকবার আসে। আইবিডি, পিভিসি, হেপাটোলজির কয়েকটা ডিজিজ দেখেন, অটোইমিউন হেপাটাইটিস, হেপাটাইটিস বি এন্ড সি, অ্যালোপেশিয়া এরিয়েটা, নিউরোলজির মায়াস্থেনিয়া গ্রেভিস এন্ড থাইমোমা, দে আর অ্যাসোসিয়েটেড উইথ লাইকেন প্ল্যানাস। এটা কিন্তু পার্ট 1 এ আসছে। আমি কিন্তু দেখেন আমি কিন্তু একদম বলে দিচ্ছি কোনগুলো আসবে, কোনগুলো আসতে পারে, কোনগুলো পরীক্ষায়। আপনারা যদি তারপরও আপনাদের চোখখান খোলা না রাখেন তাহলে আমার আর কিছু করার থাকবে না। ওকে, সো these are the association of lichen planus. Lichen planus can occasionally occur in families and possible HL association. তাহলে lichen planus HL association আছে, এটাও একটা কিন্তু এমসিকিউর অপশন হতে পারে। তাহলে আপনি যদি স্কিন বায়োপসি করেন কি ফাইন্ডিং পেতে পারেন, অনেক সময় সিঙ্গেল বেস্টে এই লাইন থেকে কোশ্চেন করতে পারে। The characteristic histological changes কি হতে পারে, hyperkeratosis, basal cell degeneration and heavy band-like T lymphocyte infiltration in the papillary dermis with affinity of the epidermis, that is epidermotrophism, খুবই ইম্পর্টেন্ট। দেখেন এইটাও পার্ট 1 এর জন্য খুবই ইম্পর্টেন্ট এরিয়া। মানে লাইকেন প্ল্যানাস স্যারদের কিন্তু পছন্দের একটা টপিকস। এই জায়গাগুলো থেকে কোশ্চেন হয়। আমরা লাইকেন প্ল্যান যেমন আমরা সোরিয়াসিসে পড়েছি যে ক্যারাটোসিস, হাইপারক্যারাটোসিস, মাইক্রোঅ্যাবসেস, সুপ্রাপ্যাপিলারি প্লেট থিনিং, ঠিক কিনা? এইখানেও দেখেন অন স্কিন বায়োপসি characteristic histological changes include hyperkeratosis, basal cell degeneration, heavy band-like T lymphocyte infiltration in the papillary dermis with affinity of the epidermis or epidermotrophism বলা হচ্ছে। ওকে, সো এই অ্যাসোসিয়েশন গুলোকে আমরা যদি বলতে পারি যে ডার্মোএপিডার্মাল জাংশন হ্যাজ এ সটুথ অ্যাপিয়ারেন্স, তাহলে এই সটুথ শব্দটা কিন্তু আমরা সাধারণত টোটাল ডেভিডসন যদি চিন্তা করি, আমরা অ্যাট্রিয়াল ফ্লাটার যখন পড়বো ইসিজি কার্ডিওভাস্কুলার সিস্টেমে অ্যাট্রিয়াল ফ্লাটার দেখবেন সটুথ অ্যাপিয়ারেন্স আছে। আর এইখানে আরেকটা আমরা পেলাম লাইকেন প্ল্যানাস, এখানে একটা সটুথ অ্যাপিয়ারেন্স পেলাম, ঠিক কিনা? সো দিস আর দ্য প্যাথোজেনেসিস। হ্যাঁ, দিস আর দ্য প্যাথোজেনেসিস। তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার কি পাবো? আমি অলরেডি ক্লিনিক্যাল ফিচার আপনাদের ডেভিডসনের বক্সে কিন্তু প্রথম ক্লাসে স্কেলি র্যাশের ওইখানে অলরেডি পড়ে ফেলেছি। উইকেমস স্ট্রায়া পাওয়া যায়, কোয়েবনার ফেনোমেনন পাওয়া যায়, ঠিক কিনা?
এই যে র্যাশটা আসে কোন যে লাইকেন প্ল্যানাস, অলওয়েজ মনে রাখবেন যে স্কিনের ভাঁজে ভাঁজে হয়, ফ্লেক্সুরাল অ্যাসপেক্ট গুলোতে হয় না। এইগুলো আমি যখন এমআরসিপি পার্ট 1 পড়তাম, লাইকেন প্ল্যানাস শুনলেই কয়েকটা টার্ম, কয়েকটা জিনিস আমার ভিতরে নিয়ে নিতাম। হ্যাঁ, দিস is associated with Koebner phenomenon. This is associated with some hepatological disorder like autoimmune hepatitis, PBC, hepatitis B and C. ঠিক আছে, inflammatory bowel disease. It is also associated with alopecia areata, thymoma. এগুলা myasthenia gravis, এগুলো আমরা মাথায় নিয়ে নিতাম। এবং ক্লিনিক্যাল ফিচার আপনি কি মনে রাখবেন, পেশেন্ট তো প্রেজেন্ট করবে আপনার কাছে স্কেলি র্যাশ নিয়ে, তো র্যাশটা কিরকম হবে এই জিনিসগুলো আপনি জানতে হবে। শাইনি, ফ্ল্যাট টপড, পলিগ্লোনাল প্যাপিউল, হ্যাঁ, উইথ ক্যারেক্টারিস্টিক ফাইন লেসি নেটওয়ার্ক। আপনাদের বাক্কাল মিউকোজাতে এক ধরনের হোয়াইট লেসি নেটওয়ার্ক কিন্তু প্রথম পেজে ছবি দেখিয়েছি। সো আলটিমেটলি এই প্রত্যেকটা ডিজিজের আলটিমেটলি এই ক্যারেক্টারিস্টিক র্যাশ গুলাই পেশেন্টের মানে আপনার মনে রাখার টেকনিক। এই যে দেখেন, হ্যাঁ, এই কত সুন্দর লাইকন প্ল্যান, দিস ইজ এটাকে এইখানে ওরা বলেই দিয়েছে ভায়োলেসিয়াস প্যাপিউলস অন দ্য ফ্লেক্সুরাল অ্যাসপেক্ট। এই যে ফ্লেক্সুরাল শব্দটা মনে রাখতে হবে, ভাজে 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 হবে। ওকে, ফ্লেক্সুরাল অ্যাসপেক্ট অফ দ্য ফোরআর্ম অ্যারাইজিং এট আ সাইট অফ মাইনর লিনিয়ার ট্রমা। যেখানে ট্রমা হবে সেইখানে সিমিলার টাইপ অফ লেশন প্রডিউস হবে, দ্যাট ইজ কল্ড কোয়েবনার ফেনোমেনন। ওকে, সো these are the characteristics. এইখানে যদি আপনারা দেখি দেখেন, it generally presents on the distal limbs, most commonly the flexural aspects of the wrist and forearms and on the lower back. এই যে এইখান থেকে মূলত পরীক্ষা কোশ্চেন আসবে যে it is intensely itchy and lesions are violaceous, shiny, flat topped, polygonal papule with a characteristic fine lacy white network on the surface, that is called Wickham's striae. Okay, new lesions may appear at site of skin trauma, that is called Koebner phenomenon. ঠিক আছে, আপনি যদি এইটুকু পরে এইটুকু মনে রাখতে পারেন, এই যে ভায়োলেসিয়াস, শাইনি, ফ্ল্যাট টপড, পলিগ্লোনাল প্যাপিউলস, এই কথাটা কোশ্চেনে থাকেই প্রায়। ওকে, সো দিস ইজ দ্য পিকচার অফ লাইকেন প্ল্যানাস। ঠিক আছে, সো আমি মোটামুটি ডেভিডসন থেকে আমি প্রেফার করি এইটুকুই ক্লিনিক্যাল ফিচার পড়ে যান। তারপরও ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট আমি সাধারণত পাস মেডিসিনের ওইখান থেকে এইখানে নোট করে নিয়েছি, এটা আমার কাছে বেশি ভালো লাগে। এইখানে আমরা পিটারিসিস রোজিয়াতে বলেছি যে মিউকোজাল ইনভলভমেন্ট ইজ রেয়ার, বাট হিয়ার লাইকেন প্ল্যানাস মিউকোজাল ইনভলভমেন্ট অকার্স ইন 30 to 70% অফ পেশেন্ট। এবং আমরা বাক্কাল মিউকোজার ছবিটাই কিন্তু আপনাদের দেখিয়েছি, হোয়াইট লেসি স্ট্রাই অন দ্য বাক্কাল মিউকোজা, অকেশনালি ওভার দ্য টাং। ওকে, সো এখানে আপনারা দেখবেন যে এই লাইনটা দেখেন, পেজ নাম্বার কত, পেজ নাম্বার 1103। mucous membrane occurs in 30 to 70% of patients, usually as a network of white lacy stria on the buccal mucosa and tongue. ঠিক আছে, এইটা হচ্ছে মেইন জিনিস। এরপরে যদি আপনি একটু সুন্দরভাবে লাইকেন প্ল্যানাসটা দেখতে চান, আমি একটু আপনাদেরকে গুছায় দেখাই, যেটা এখানে খুব সুন্দর করে দেয়া আছে। লাইকেন প্ল্যানাস একই জিনিস একটু খালি গুছায় দেয়া, হ্যাঁ, একই জিনিস একটু গুছায় দেয়া। লেটস সি, this is lichen planus. So lichen planus, this is skin disorder of unknown etiology, most probably being immune mediated. এখানে দেখেন itchy, papular rash, most common on the palm, sole, genital and flexure aspect. A flexor surface টা মনে রাখেন। rash often polygonal, এই যে polygonal শব্দটা ডেভিডসন আমরা বললাম, with a white lacy network, that is white line, যেটাকে Wickham's striae বলতেছে। Koebner phenomenon present, oral involvement ডেভিডসন বলেছে 30 to 70%, এইখানে 30 এবং 70 কে যোগ করে এভারেজ 50% বলেছে। টিপিক্যালি হোয়াইট লেস প্যাটার্ন অন দ্য বাক্কাল মিউকোজা, এই লাইনটি পরীক্ষা থাকে। এবং নেইল, ডেভিডসনও এর পরের লাইনে নেইলের কথা লেখা আছে, নেইল গুলো থিনিং অফ দ্য নেইল পেট, লংগিটিউডিনাল রিজিং পাওয়া যায়, তাহলে লাইকেন প্ল্যানাসও নেইল ইনভলভমেন্ট অকার। এই দেখেন, নেইল ইনভলভমেন্ট অকার্স ইন অ্যাবাউট 10% and can range from longitudinal ridging to a destructive nail dystrophy, scarring and nail loss. যদি তাহলে আমরা শুধু সোরিয়াসিসের নেইল ইনভলভমেন্ট পড়ি না, সোরিয়াসিস বা দ্য লাইকেন প্ল্যানাসের নেইল ইনভলভমেন্টও পার্টনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে নেইল ইনভলভমেন্ট কত পার্সেন্ট ক্ষেত্রে হবে? 10%। মিউকোজাল ইনভলভমেন্ট কত পার্সেন্ট ক্ষেত্রে হবে? 50% অথবা 30 to 70%। ঠিক আছে, স্কাল ইনভলভমেন্ট হতে পারে, হ্যাঁ, আমরা একদম পড়েছি যে অ্যালোপেশিয়া এরিয়াটার সাথে, সো স্কাল ইনভলভমেন্ট হতে পারে। ওকে, তাহলে স্কাল ইনভলভমেন্ট ইউজুয়ালি প্রেজেন্স as inflammatory scarring alopecia with tufting of residual hairs। ঠিক আছে, সো এগুলা খুবই ইজি, একটু যদি চোখ কান খোলা রেখে পড়েন তাহলে হবে। সো লাইকেনের ড্রাগ ইরাপশনস কি কি হতে পারে? সো গোল্ড, কুইনিন, থায়াজাইড, এই ড্রাগ গুলা ইউজ করা যাবে না। এইগুলার কারণে লাইকেন প্ল্যানাসের মতো
ইরাপশন চলে আসবে বা ফিচার চলে আসবে। গোল্ড, কুইনিন, থায়াজেড কিভাবে ম্যানেজ করবেন? পটেল টপিক্যাল স্টেরয়েড দ্য মেইন স্টেপ ট্রিটমেন্ট। পটেন্ট, হ্যাঁ, নট মাইল্ড মডারেট, পটেন্ট টপিক্যাল স্টেরয়েড হচ্ছে মেইন স্টেপ ট্রিটমেন্ট। এছাড়া বেনজামিন মাউথওয়াশ অর স্প্রে ইজ রিকমেন্ডেড ফর ওরাল লাইকেন প্লানাস। আমরা সাধারণত ওরাল লাইকেন প্লানাসটা বেশি পাই। এই পটেন্ট টপিক্যাল স্টেরয়েড ভিতরে যদি হয় দেয়া মুশকিল, সেক্ষেত্রে বেনজামিন মাউথওয়াশ অর স্প্রে ইজ রিকমেন্ডেড ফর ওরাল। ওরালের ক্ষেত্রে আমরা এই মাউথওয়াশটা দিতে পারি। যদি কারো এরকম হয় এক্সটেন্সিভ লাইকেন প্লানাস, সেক্ষেত্রে ওরাল স্টেরয়েড লাগতে পারে অথবা ইমিউনোসাপ্রেশন লাগতে পারে, যদি পুরা সারা বডিতে লাইকেন প্লানাসের মধ্যে থাকে। সো দিস আর দ্য এই যে পলিগ্লোনাল প্যাপিউলার র্যাশ, ওকে, স্কেলি র্যাশ, ঠিক আছে। সো লাইকেন প্লানাস কিন্তু কোনোভাবে এই যে দেখেন, দেখছেন লাইকেন প্লানাস বাক্কাল মিউকোসাতে হোয়াইট লেসি নেটওয়ার্ক, ঠিক আছে। তো আমার মনে হয় যে লাইকেন আমরা আগে খালি কোন রকম পড়ে যেতাম, কিন্তু না, একটু ডিটেলস পড়তে হবে, না হলে কিন্তু ধরা খাইতে হবে, এটাই সত্য, ঠিক আছে। তাহলে কি আরেকটু আপনারা এই যে এইটুকু একটু রিডিং করেন। আমি কিন্তু ইন ডিটেলস পাস মেডিসিন থেকে যা দেখালাম এর বাইরে তেমন একটা আসে না, সাধারণত আসে না, ওকে। আচ্ছা, নাও লেটস গো টু দ্য আর্টিকেরিয়া। আচ্ছা, আর্টিকেরিয়া থেকে আমাদের তেমন কিছুই লাগবে না, আমরা কজগুলো পড়বো এবং প্যাথোজেনেসিস অফ আর্টিকেরিয়া, এই দুইটা জায়গা থেকে সাধারণত কোশ্চেন আসে। আর্টিকেরিয়া, হোয়াট ইজ আর্টিকেরিয়া? আর্টিকেরিয়ার আরেক নাম কিন্তু হাইপস। ইজ কজড বাই লোকালাইজড ডার্মাল ইডিমা secondary to a temporary increase in capillary permeability. তাহলে one type of inflammation, and if edema involves subcutaneous or submucosal layer, the term angioedema is used. তাহলে urticaria one type of acute inflammation, এটা যখনই subcutaneous ও submucosal layer কে ধরবে তখন আমরা angioedema বলতে পারি। ক্লিয়ার? তাহলে acute RT দেখেন এখানে ওরা সুন্দরভাবে বলে দিয়েছে। Acute urticaria may be associated with angioedema of the lips, face, tongue, throat, and rarely wheezing, abdominal pain, headaches, and even anaphylaxis. Acute urticaria এগুলোর সাথে associated। এই যে দেখেন, this is urticaria, একদম এরকম আমরা দেখি না, এরকম আমরা কিন্তু অনেক সময় ডাই কামড় দিলে অথবা বি স্টিং হইলেও কিন্তু আমরা এরকম অনেক সময় পেয়ে যাই, ঠিক কিনা? সো হোয়াট আর দ্য কজেস অফ আর্টিকেরিয়া? বিভিন্ন ধরনের কারণ হতে পারে, কজগুলো আমাদেরকে জানা থাকতে হবে। তাহলে আমি যে কজগুলো দেখি, নিচের দিকে আসেন, তাহলে ছবি দেখেই বুঝে ফেলতে হবে দিস ইজ আর্টিকেরিয়া। এবং এটার আমরা অ্যান্টিহিস্টামিন আর্টিকের নামও পাওয়া যায়, তাই না? সো ফিগার নাম্বার 27.25, এইখানটা একটু রিডিং করবেন, পরীক্ষা খুব বেশি আসে না, কিন্তু যদি চলে আসে তখন কি করবেন আপনি? তো আর্টিকেরিয়ার কজগুলো একটা হচ্ছে অটোইমিউন কজ, অ্যাকিউট এন্ড ক্রনিক আর্টিকেরিয়া, আর হচ্ছে আর্টিকেরিয়া ভাস্কুলাইটিস। যদি পরীক্ষায় কখনো আসে কজ অফ আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস, তখন কিন্তু তিনটাই কজ, ইডিওপ্যাথিক, হেপাটাইটিস বি এন্ড এসএলই। ইডিওপ্যাথিক, হেপাটাইটিস বি এন্ড এসএলই। তাহলে হেপাটাইটিস বি, এসএলই এন্ড ইডিওপ্যাথিক, দিস আর দ্য আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস। Acute and chronic urticaria, autoimmune cause. Autoimmune মধ্যে দেখেন due to antibodies that cross-link the IgE receptor on mast cells. তাহলে অ্যান্টিবডিজ যদি IgE রিসেপ্টরের সাথে ক্রস লিঙ্ক করে মাস্ট সেলের উপরে ডিউ টু অটোইমিউনিটি, তখন এটা আর্টিকেরিয়া করতে পারে। এছাড়া খাবার এবং ইনহেলেন্সের মধ্যে যদি অ্যালার্জেন্স থাকে, কন্টাক্ট অ্যালার্জি লাইক ল্যাটেক্ট এন্ড ইমেল সালাইভা। ড্রাগস কজিং আর্টিকেরিয়া আমরা 27.36 নম্বর বক্স দেখবো। ফিজিক্যাল স্টিমুলাই, ইনফেকশনস, ইন্টেস্টিনাল প্যারাসাইট, হেপাটাইটিস এর কারণে হতে পারে। এসএলই, প্রেগন্যান্সি, থাইরয়েড ডিজিজ হতে পারে। ইডিওপ্যাথির মধ্যে ক্রনিক স্পন্টেনিয়াস আর্টিকেরিয়া এন্ড এনজিওডিমা। সো দিস আর দ্য কজেস অফ আর্টিকেরিয়া। একদম সিম্পল, এটা রিডিং করবেন। এখান থেকে পরীক্ষায় সাধারণত যদি আসে আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিসটাই আসার মতো, ঠিক আছে। সো এই কজগুলোর পরে আমরা এই জায়গাটা হোয়াট আর দ্য ড্রাগস শুড বি অ্যাভয়েডেড ইন আর্টিকেরিয়া, ড্রাগ কজিং আর্টিকেরিয়া। অটোইমিউনিটিতে আমরা এই মেকানিজমটা অলরেডি বলেছি, এটা যেহেতু একটা অ্যাকিউট ইনফ্লামেশন, সো ভাস্কুলার পারমিএবিলিটি বেড়ে যাবে, ঠিক আছে। সো এই যে হিস্টামিন, inflammatory mediator like prostaglandin, leukotrienes, chemotactic cytokines, heparin, 5-hydroxytryptamine, protease, they increase capillary permeability and causes dermal edema, ঠিক আছে। সো আমরা অটোইমিউন কজে ওমালিজুমাব দিয়ে ট্রিট করতে পারি। এই ওমালিজুমাব ইনহিবিট করবে বাইন্ডিং অফ IgE টু হাই অ্যাফিনিটি IgE রিসেপ্টর অন মাস্ট সেল। তাহলে পরীক্ষা যেটা একবার আসছিল, হোয়াট আর দ্য ড্রাগস কজিং আর্টিকেরিয়া? অ্যাসপিরিন, অ্যানাসিডস, মরফিন, কোডিন, বেনজোইক অ্যাসিড। এটা একদম সিম্পল কোশ্চেন ছিল। আর আর্টিকেরিয়ার প্যাথোফিজিওলজি যদি আপনি জানেন, মূলত
মাস্ট সেল ডিগ্রানুলেশনের কারণেই এই টাইপ 1 হাইপারসেনসিটিভিটি লাইক ডার্মাল এডিমা ডেভেলপ করে। সো দিস ইজ টাইপ 1 হাইপারসেনসিটিভিটি আর্টিকেরিয়া। ওকে, এখানে স্পন্টেনিয়াসলি মাস্ট সেল ডিগ্রানুলেশন হইতে পারে যদি ক্রনিক আর্টিকেরিয়া হয়। অ্যাকিউট আর্টিকেরিয়াতে স্পন্ডে অ্যাকিউট আর্টিকেরিয়াতে যে এই কেমিক্যাল স্টিমুলেন্ট গুলা থাকতে হবে। সো কেমিক্যাল মাস্ট সেল ডিগ্রানুলেশন কজড বাই ড্রাগস, অ্যাসপিরিন, NSAIDs, মরফিন, কোডেইন এন্ড বেনজোইক অ্যাসিড। আর IgE রিসেপ্টর যেটা দেখালাম, এই যে IgE রিসেপ্টরের যে কাহিনী দেখালাম, এই যে 4 নাম্বার এখানে দেখেন, এই যে ক্রস লিংক হচ্ছে অ্যান্টিবডি টু IgA রিসেপ্টর অন মাসলস। দিস ইজ IgE রিসেপ্টর, এই যে ব্লু কালারটা, ঠিক আছে। দিস ইজ অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন, ক্রস লিংক হয়ে আপনার হচ্ছে অটো ইমিউনিটির কারণে এরকম হইতে পারে। ওকে, সো দিস ইজ ভেরি সিম্পল ফিগার, এটা না বুঝার কিছুই নাই। এইখান থেকে মূলত এই যে আপনার মেডিয়েটর গুলা দ্যাট কজেস ডার্মাল এডিমা বাই ইনক্রিজিং ক্যাপিলারি পারমিয়াবিলিটি, এটুকু জানতে হবে। ওমালিজুমাব একটা আর্টিকেরিয়ার আপনার হচ্ছে ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়, হ্যাঁ, স্পেশালি ইন অটো ইমিউনিটি। আর আমরা এই ড্রাগস গুলো দেখবো যে হোয়াট আর দ্য ড্রাগস কজিং আর্টিকেরিয়া, ঠিক আছে। সো দিস আর দ্য প্যাথোজেনেসিস অফ আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া থেকে এইটুকুই, মানে পরীক্ষা যতটুকু আসে আমার এতটুকুই লাগবে। নাও লেটস সি, এই যে দেখেন লাস্ট লাইনে বুলাস ডিজিজের লাস্ট লাইনটা যদি আপনি দেখেন, the anti-IgE monoclonal antibody omalizumab may be effective in patients with severe recalcitrant urticaria। তাহলে আর্টিকেরিয়া ভালো হচ্ছে না, তখন আপনাকে ধরেই নিতে হবে যেটা আপনার অটো ইমিউন কজ। এছাড়া আপনি কিন্তু নরমালি অ্যান্টিহিস্টামিন H2 ব্লকার সাথে সিমিটিডিন, ভেনেটিডিন, এগুলো দিয়ে নরমাল সিম্পল আর্টিকেরিয়া ইউজ করতে পারেন। এছাড়া মাসল স্টেবিলাইজার লাইক মন্টিলিউকাস্ট, এগুলো আপনি আপনার হচ্ছে রিক্যালসিট্রান্ট ডিজিজে ইউজ করতে পারেন। আবার ক্রনিক আর্টিকেরিয়াতে অনেক সময় ন্যারোবেন্ড আল্ট্রাভায়োলেট বি ফটোথেরাপি ইজ ভ্যালুয়েবল, অনেক সময় সিস্টেমিক গ্লুকোডিকয়েড ইউজ করা লাগতে পারে, বাট মেজরিটি অফ কেস এটা লাগে না, ঠিক আছে। যদি সিস্টেমিক গ্লুকোডিকয়েড আপনি ইউজ করতে হয়, আপনাকে আপনার হচ্ছে এফিকেসিটা সাধারণত হাই ডোজ ছাড়া আপনি পেশেন্ট ভালো এফিকেসি পায় না। ক্লিয়ার? সো এই কথাগুলাই এখানে লেখা আছে, কিন্তু এগুলো আপনারা জানেন, এই জন্য এখানে আর দিলাম না। অনেক পেশেন্টের আপনার কিন্তু অ্যাড্রিনালিন পর্যন্ত দেওয়া লাগতে পারে, বিকজ দিস ইজ টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন, অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, পেশেন্ট শকে চলে যেতে পারে। ক্লিয়ার? সো আমি যে কথাগুলো বললাম এখানে আসলে আপনারা যদি উপরের পেজে ম্যানেজমেন্ট গুলো দেখেন, যে হাউ ক্যান উই ডিল এ পেশেন্ট অফ অ্যাকিউট আর্টিকেরিয়া। সো আর্টিকেরিয়া মে বি প্রেসিপিটেটেড বাই, আমরা we have already mentioned that aspirin, NSAIDs, codeine, opioids, these are the causative agents or drug causing mast cell degranulation. এগুলো already আমরা mentioned. So these drugs should be avoided. These drugs should be avoided. Number one. Number two, in case of chronic urticaria, non-sedating antihistamine, like as I mentioned previously, such as fexofenadine, loratadine, cetirizine are usually beneficial. Okay, usually beneficial, non-sedating. ঠিক আছে? যদি এই ফেক্সোফেনাডিন, লোরাটিডিন, সেটিরিজিন এইগুলা দেওয়ার পরও 2 সপ্তাহের মধ্যে রেসপন্স না হয়, সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ এজেন্ট ইউজ করতে পারেন, লাইক সিমেটিডিন, রেনিটিডিন ক্যান বি অ্যাডেড, দে আর অলসো H2 ব্লকার। এছাড়া আপনি মাসল স্টেবিলাইজার লাইক মন্টিলিউকাস্ট এগুলো ইউজ করতে পারেন। ওকে, অথবা লিউকোট্রিয়েন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, মাসল স্টেবিলাইজার অর লিউকোট্রিয়েন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, মন্টিলিউকাস্ট এগুলো ইউজ করতে পারেন। এগুলো কখন ইউজ করব? মোর রিক্যালসিট্রান্ট ডিজিজের ক্ষেত্রে। এছাড়া ন্যারোব্যান্ড আল্ট্রাভায়োলেট বি বলেছি, সিস্টেমিক স্টেরয়েড বলেছি, এছাড়া যে এপিনেফ্রিন ইউজ করা যায় বলেছি। এছাড়া ফাইনালি IgE monoclonal antibody omalizumab may be effective in patient with severe recalcitrant urticaria. So urticaria এইটুক একদম বেসিক কনসেপশন, এগুলো আপনাকে জানা থাকতেই হবে, মাস্ট। নাও লেটস সি বুলাস ডিজিজ, ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, বুলাস ডিজিজের একটা বক্স থেকে প্রতি বছর এমন কোনো ইয়ার নাই কোশ্চেন আসবে না। কিছু কিছু জায়গা থেকে স্যাররা অলওয়েজ কোশ্চেন করবে, অলওয়েজ। ওকে, ওরকম একটা হচ্ছে বুলাস ডিজিজ বা ব্লিস্টারিং ডিসঅর্ডার। ওকে, নাও লেটস সি টক্সিক, বিফোর গোয়িং টু বুলাস ডিজিজ we have to discuss toxic epidermal necrolysis. This is because this is medical emergency. Okay, so toxic epidermal necrolysis but 10, হ্যাঁ, আমরা এটা পাস মেডিসিন থেকে একটু দেখবো। তারপরও আমরা টক্সিক এপিডার্মাল আমার সময় একটা কোশ্চেন আসছিল যে নিকলসকি সাইন কোন ডিজিজে পজিটিভ পাওয়া যায়, নিকলসকি সাইন। ঠিক আছে, সো নিকলসকি সাইন হচ্ছে মানে জেন্টাল, আপনি যদি স্কিনে যে জেন্টাল প্রেসার দেন, হ্যাঁ, যে জেন্টাল ল্যাটারাল প্রেসার
on your skin result in epidermal detachment. Epidermis গুলো খুলে খুলে চলে আসবে. This is called Nikolsky sign, and this indicates skin fragility, severity of skin fragility, and this is usually found in toxic epidermal necrolysis. Okay, so 10 is a medical emergency, as the extensive mucocutaneous blistering is associated with high mortality rate. So bullous disorder আমরা পড়বো সবগুলোই দেখবো, ব্লিস্টারিং ডিসঅর্ডার সব দেখবো, কিন্তু 10টা স্পেশালি স্যাররা খুব পছন্দ করে পরীক্ষা দিতে, as because this is medical, স্কিনের খুব বেশি মেডিকেল ইমার্জেন্সি নাই, দুই একটা ছাড়া। ওকে, সো ইট ইজ ইউজুয়ালি ড্রাগ ইনডিউস। আমরা বক্স গুলো দেখবো, যে 2736টা বিশাল বক্স আছে এই 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 ডেভিডসনে, ওইখান থেকে আমরা কয়েকটা স্পেসিফিক এরিয়া মার্ক করে দিব যেখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে। সো ইট ইজ ইউজুয়ালি ড্রাগ ইনডিউস। এখানে তাও কয়েকটা ড্রাগ দেওয়া আছে, এই ড্রাগ গুলো আমাদের সময় পরীক্ষা আসছিল, যে অ্যান্টিকনভালসেন্ট, সালফোনামাইড, সালফোনাল ইউরিয়া, এনএসআইড, অ্যালোপিউরিনল, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। এগুলো যদি একবার করে পড়েন ভুলে যাবেন, মুখস্থ করে ফেলতে হবে। দিস আর দ্য ড্রাগ কজিং টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। আমরা ছবি দেখবো, দেখেন এই যে এরকম হয়ে যায়, পেশেন্টের স্কিন খুলে খুলে আসে, এটাও টক্সিক এপিডার্মাল। এই ছবিটা এই 24th এডিশন নতুন আসছে, এটা কিন্তু 23rd ছিল না। ওকে, সো এই যে এখানে এ নাম্বার, দিস ইজ ক্যারেক্টারিস্টিক ডাস্কি রেড কালার অফ দ্য আর্লি ম্যাকুলার ইরাপশন ইন 10। প্রথম প্রথম এরকম হয়, পরবর্তীতে কিন্তু ফুল ব্লাউন নেক্রোলাইটিক লিশন দেখাচ্ছে এখানে। ওকে, দ্যাট ইজ দিস ইন্ডিকেটস এক্সটেন্সিভ এরাইথেমা, এডিমা, এন্ড এপিডার্মাল লস সেকেন্ডারি টু কার্বামেজিপিন। এখানে কার্বামেজিপিন ড্রাগ পেশেন্ট ইউজ করার কারণে এরকম হয়ে গেছে, এখানে বলা আছে। ওকে, so carbamazepine is another causative agent. Okay, so carbamazepine is one type of anticonvulsant. So what are the drug causing toxic epidermolysis? This is very important for part 1 residency or toxic epidermal necrolysis. এটা কিন্তু ফেজে ফাইনালে এটা শর্ট নোটও থাকে। ওকে, দেখেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে বুঝতে পারবেন, আমি তো বানায় বলছি না। সো ইউজুয়ালি পেশেন্ট সাধারণত প্রেজেন্টেশনটা কিরকম হয়, 1 থেকে 4 সপ্তাহ আফটার ড্রাগ, মানে যে এই ড্রাগ গুলো যদি শুরু করে কোনো পেশেন্টের, যদি এরকম হয় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে পেশেন্ট একটু জ্বর চলে আসছে, সারা শরীরে একটু র্যাশ, ইরাইথেমা চলেছে, ব্লিস্টার, ফোসকা ফোসকা পড়ে যাচ্ছে, প্রথমে সাধারণত ট্রাঙ্কের দিকে ফোসকা পড়ে, আলটিমেটলি পুরো স্কিন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন সাথে সিভিয়ার কিউটেনিয়াস পেইন, হ্যাঁ, সিভিয়ার কিউটেনিয়াস পেইন, এবং কিউটেনিয়াস পেইন থাকলে দিস ইজ আর্লি ওয়ার্নিং সাইন। আপনাকে ধরতে হবে যে পেশেন্ট 10 এর দিকে যাচ্ছে, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস হতে পারে। সো আমি যে কথাগুলো বলছি ক্লিনিক্যাল ফিচারটা এইটুকুর মধ্যে আসে। সো Nikolsky sign, that is gentle lateral pressure on stroking the skin results in epidermal detachment, that is Nikolsky sign. ঠিক আছে, সো Nikolsky sign demonstrating the severity of skin fragility. ঠিক আছে, এবং আপনি এটা দেখলেই বুঝতে পারছেন যে সারা শরীর জুড়ে এরকম হয়, মিউকাসাল ইনভলভমেন্ট frequent, mucus must. So mucous membrane involvement and blistering are usual. পরীক্ষা কিন্তু আমি যে এই শব্দটা মিউকাস কেন যে আমি বারবার বলতেছি এটা আপনি এখন বুঝবেন না, পরীক্ষার হলে গিয়ে দেখবেন মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট দিয়ে স্কিনের কয়েকটা কোশ্চেন চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে। সো এই হচ্ছে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিসের জিস্ট, ইম্পর্টেন্ট কিছু জিনিস। সো আমরা এইখানে যে স্টিভেন জনসন সিনড্রোমের সাথে আমরা কয়েকটা জিনিস দেখব, যে আগে বলা হতো স্টিভেন জনসন সিনড্রোম আর 10 একই জিনিস কিনা বা ওভারল্যাপ কিনা। সো যদি এইরকম একটা পেশেন্ট আপনার ছবি দিয়ে দেয় তাহলে কি কি ডিফারেন্সিয়াল আসবে, বা এরকম একটা হিস্ট্রি যদি দিয়ে দেয় তখন আপনি কি কি চিন্তা করবেন। সো মেইন ডিফারেন্সিয়াল হচ্ছে স্ট্যাফিলোকোকাল স্ক্যালেড স্কিন সিনড্রোম, এটা একটা ডিফারেন্সিয়াল আসবে। আর স্টিভেন জনসন সিনড্রোম, তাহলে দেখেন দেয়ার ইজ অফেন ওভারল্যাপ উইথ স্টিভেন জনসন সিনড্রোম এন্ড টার্গেটয়েড লেশনস স্পেশালি ইন পামস এন্ড সোলস। ঠিক আছে, তাহলে যদি আপনার ডায়াগনোসিসে ডাউট থাকে, জাস্ট এ মিনিট, একটু
সরি, 1 ইয়ার চলে আসছিল, এই জন্য ওকে একটু বিদায় করে নিলাম, না হলে ওর চিল্লা পাল্লাতে আপনি আমার কথাই শুনতে পারবেন না। আচ্ছা, সো দেয়ার ইজ অফেন ওভারল্যাপ উইথ স্টিভেন জনসন সিনড্রোম and targeted relations, especially on palms and soles. So আমরা যদি ডাউট থাকে কি করব, ফুল থিকনেস স্কিন বায়োপসি করে আমরা ডিআইএফ এ পাঠিয়ে দিব। ওইখান থেকে আমরা এটা কোনো ইমিউনোবুলাস অ্যাসোসিয়েশন আছে কিনা, কারণ বুলাস ডিসঅর্ডার একরকম আর এটা হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি ব্লিস্টারিং ডিসঅর্ডার, ঠিক আছে। সো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। এই যে ছবিগুলো কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এইখানে একটা বক্স দিয়েছে, এটাও কিন্তু এখান থেকে কিন্তু পরীক্ষা প্রায় কোশ্চেন হয়। দেখেন দ্য স্করটেন ডিজিজ সিভিয়ারিটি স্কোর ফর টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, ডিজিজ সিভিয়ারিটি স্কোর, এটা কিন্তু ফেজেদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু এখন যেভাবে পড়াচ্ছি এটা কিন্তু নট অনলি পার্ট 1, আপনাদের ফেজেদের একদম এইভাবে টক্সিক। এবার আপনি এইবারের কোশ্চেন এবং আমাদের গতবারের কোশ্চেন দেখেন, যদি এই অ্যাটিপিক্যাল ডিজিজ গুলো ডিটেলস না পড়া থেকে না জানা থাকে আপনি পরীক্ষা লিখতে পারবেন না। আপনার টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস যদি আসে কিভাবে ইভালুয়েট করবেন, আপনি কি লিখবেন, এগুলোই তো লিখতে হবে, তাই না? ইভালুয়েশন চাইলে আপনার কি লিখতে হয়, রিস্ক ফ্যাক্টর, কিভাবে ডায়াগনোসিস করবেন, ক্লিনিক্যাল ফিচার্স, কিভাবে ইনভেস্টিগেট করবেন, কিভাবে ম্যানেজ করবেন, তাই না? সো ডিজিজ সিভিয়ারিটি স্কোর দেখার জন্য আপনাকে কিছু ফ্যাক্টর উপর ডিপেন্ড করতে হবে। ফ্যাক্টর গুলো কি কি, বয়স যদি 40-এর বেশি হয়, হার্ট রেট যদি সবকিছু বেশি বেশি হয়, দেখবেন খালি একটা সোডিবাইকার। সোডিবাইকার যত কমবে, যেমন 20-এর নিচে থাকলে আপনার প্রগনোসিস ভালো না, খারাপ। তাহলে বয়স 40-এর বেশি, হার্ট রেট 120-এর বেশি, যদি কোনো পেশেন্টের হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি থাকে, বডি সারফেস এরিয়া যদি 10%, যেরকম এপিডার্মাল নেক্রোলাইসিস যদি 10%-এর বেশি হয়, ব্লাড ইউরিয়া যদি অনেক বেশি থাকে, ব্লাড গ্লুকোজ যদি 14 বেশি থাকে, তাহলে কিন্তু মর্টালিটি রেট উইল বি হাই। তাহলে যত স্কোর বেশি তত মর্টালিটি রেট, দেখেন 5টার বেশি থাকলে মর্টালিটি রেট কত, 90%, ঠিক আছে। 5টার বেশি থাকলে মর্টালিটি রেট 90%। সো ডিজিজ সিভিয়ারিটি স্কোর ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। নাও লেটস সি ক্লাসিফিকেশন অফ এপিডার্মোলাইসিস বুলোসা। এইটা একটু রিডিং করেন, এটা পরীক্ষা আসবে না, আমি বলেই দিলাম আসবে না, কেন আসবে না এটা আপনারা যত বড় হবেন তখন। তারপর লেভেল অফ ব্লিস্টার দিয়ে কোশ্চেন কিন্তু হতে পারে, লেভেল অফ ব্লিস্টার দিয়ে। যে এপিডার্মোলাইসিস বুলোসা কয় ধরনের আছে, 3 ধরনের, সিম্পল, জাংশনাল, ডিস্ট্রফিক। সিম্পল, জাংশনাল, ডিস্ট্রফিক, ঠিক আছে। সিম্পলটা ছোটোসোমাল ডমিনেন্ট, জাংশনালটা হচ্ছে রিসেসিভ, ডিস্ট্রফিকটা ছোটোসোমাল ডমিনেন্ট এন্ড রিসেসিভ। লেভেল অফ ব্লিস্টার, এই যে এপিডার্মাল ভেসাল সেল একদম নিচের লেয়ারটা, ল্যামিনা লুসিল হচ্ছে জাংশনাল, এন্ড ডার্মিস বিলো ল্যামিনা ডেন্সা হচ্ছে ডিস্ট্রফিক। এবং অ্যাবনর্মালিটি কোন জায়গায় হয়, ক্যারাটিন 5 and 14 প্রথমে যে স্ট্রাকচারটা দেখিয়েছি ওইখানে একটু মিলায় ওইখানে পাশে লিখে রাখবেন। ল্যামিনিন 5 and আলফা 6 বিটা 4 ইন্টিগ্রিন এন্ড কোলাজেন 7 হচ্ছে ডিস্ট্রফিক এপিডার্মোলাইসিস বুলোসা অ্যাকুইজিটা, ঠিক আছে। তাহলে এই সকল পেশেন্টরা যে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস কিভাবে চিকিৎসা করবেন, সাপোর্টিভ চিকিৎসা, রেগুলার ড্রেসিং করতে হবে, ইমোলিয়েন্টস, পোড়া ক্ষতর যেরকম চিকিৎসা করেন ওইরকম একটা ফ্লুইড ব্যালেন্স মাস্ট। এবং যদি সেকেন্ডারি ইনফেকশন ডেভেলপ না করে মাস্ট অ্যান্টিবায়োটিক দিতেই হবে। যদি কোনো পেশেন্টের এরকম চোখে এরকম বেশ সেন্সিটিভ এরিয়া এরকম হয় বা ইউরেথ্রা এগুলো ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে সিমটোমেটিকলি ট্রিট করতে হবে, সার্জারি রেফারেল দিতে হবে, ঠিক আছে। সো যদি ক্রনিক এরকম চোখে এবং আপনার ইউরেথ্রাতে ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু স্ক্যারিং এবং সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পেশেন্টের ডেভেলপ করে এবং বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যায়, ঠিক আছে। তো অনেকে বলে যে আইভি ইমিউনোগ্লোবুলিন বা সিস্টেমিক স্টেরয়েড অথবা সাইক্লোস্পোরিন এগুলা কতটুকু বেনিফিশিয়াল, আসলে কোনো অক্লুসিভ এভিডেন্স নাই, ঠিক আছে। দেয়ার ইজ নো কনক্লুসিভ evidence that intravenous immunoglobulin, systemic steroid or cyclosporin improve outcome survival. দিতে পারেন কিন্তু পেশেন্টের অত বেশি বেনিফিটেড হয় না। সো ট্রিটমেন্ট ইজ সাপোর্টিভ, যা বললাম সব এখানে আছে, হ্যাঁ একদম এই কথাগুলাই, ঠিক আছে। ওকে, তাহলে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস আশা করি এখান থেকে যে কেউ আপনারা পারবেন। বাকিটুকু আমি আপনার পাস মেডিসিনে দেখাবো। আচ্ছা, এখন আসেন এইগুলো আমরা, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, কিন্তু অলওয়েজ রিমেম্বার দিস ইজ মেডিকেল ইমার্জেন্সি। নাও লেটস সি বুলাস লেশন, ইমিউনোবুলাস ডিসঅর্ডার। বিফোর গোয়িং টু বুলাস ডিসঅর্ডার, দ্যাট ইজ বুলাস পেম্পিগয়েড, আমরা এইগুলা এত ডিটেলস এখানে পড়বো না। আমরা ওই একটা বক্সই আলটিমেটলি পরীক্ষার আগে আপনি ওই বক্সটাই পড়ে যাবেন, আর আমি যেটা পাস মেডিসিনে দেখাবো ওইটুকুই লাগবে। আমি আপনাদেরকে সবসময় বলি যে বুলাস ডিসঅর্ডার যখন আমরা পড়বো,
বুলাস পেমফিগয়েড এন্ড পেমফিগাস ভালগারিস। আমরা কিন্তু গত ক্লাসে ডার্মাটোলজি পাস মেডিসিন যারা ডেভিডসন ব্যাচের যারা আছেন পড়েছেন, সেখানে বারবার বলেছি তিনটা জিনিস দিয়ে পার্থক্য করি। এইজ, কোন বয়সে কোনটা কমন, মিউকোজাল ইনভলভমেন্ট কোনটা বেশি কোনটা কমন, ঠিক আছে, এবং ডিপোজিশনটা কি, ডিআইএফ এ ইমিউনোগ্লোবুলিন কোনটা ডিপোজিশন হয়, কোন জায়গায় ডিপোজিশন হয়, এই কয়েকটা জিনিস দিয়ে কিন্তু আমরা, এবং নেচার অফ ব্লিস্টার, ফ্র্যাজাইল, টেন্স এবং সাইট ও লোকেশন অফ ব্লিস্টার, এগুলো দিয়ে কিন্তু আমরা বুলাস লেশন গুলো পার্থক্য করে ফেলতে পারি। সো লেটস সি এজ অফ অনসেট ইন ইমিউনোবুলাস ডিসঅর্ডার। তাহলে সবার আগে আমি জানতে হবে হোয়াট আর দ্য ইমিউনোবুলাস ডিসঅর্ডার। তাহলে একটা হচ্ছে পেমফিগাস ভালগারিস, পেমফিগাস ফোলিয়েসিয়াস। এটা কিন্তু চোখ বন্ধ করে 8টা বলতে হবে, এখানে 8টাই আছে, দেখেন 1 2 3 4 5 6 7 8, 8টা একদম চোখ বন্ধ করে মাথা রাখবে। সিরিয়ালটা মনে রাখলে কি হবে, আপনার এরপরে আমরা যে বক্সটা আসবো ওই বক্সটা আমাদেরকে পড়তে সুবিধা হবে। এবং ইমিউনোবুলাস ডিসঅর্ডারের চিকিৎসা কিন্তু স্টেরয়েড, ঠিক আছে, স্টেরয়েড। সো এজ অফ অনসেট পেমফিগাস ভালগারিস সাধারণত 40 থেকে 60 বছর হয়, এবং এই পেমফিগাস ভালগারিসের সাথে বুলাস পেমফিগয়েডের পার্থক্যটাই সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। 60s and over, 60 বছরের উপর হয় বিপি, এন্ড 40 থেকে 60 বছর হয় পেমফিগাস ভালগারিস। আর পেমফিগাস ফোলিয়াসিস যে কোনো এজে হতে পারে। এটা কিন্তু ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এইসব দেশে এন্ডেমিক। আমরা যেমন ম্যালেরিয়া আমাদের চিটাগাং হিল ট্র্যাক্টে এন্ডেমিক, তেমনি পেমফিগাস ফোলিয়াসিসটা এন্ডেমিক। ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস ইয়াং এজে হয়, এবং they are associated with celiac disease I have mentioned previously. Linear immunoglobulin disease any age, pemphigoid gestation pregnant female দের হয়, epidermolysis bullosa acquisita any age হতে পারে, bullous lupus erythematosus young females of African ancestry। তাহলে এইখান থেকে যদি কোশ্চেন আমাকে করতে দেওয়া হতো, আপনাকেই মানে অলওয়েজ একটা বক্স পড়ার সময় আপনি চিন্তা করবেন এই বক্সটা থেকে যদি আপনাকে কোশ্চেন করতে দেওয়া হতো আপনি কি কোশ্চেন করতেন। ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটা হচ্ছে এনি এজে কোন কোন ডিজিজ হতে পারে, ইয়াং এজে কোনটা কমন, অ্যাডাল্ট এজে কোনটা কমন, 60 উপরে কোনটা, এইভাবে এই বক্সটা মনে রাখতে হবে। ওকে, নাও লেটস সি। আমরা চাইলে এই বুলাস পেমফিগয়েড এখান থেকে ডিটেইলস পড়তে পারি, কিন্তু আমি পার্সোনালি এই নিচে যে বক্সটা দেওয়া আছে ওই বক্সটা বললেই সব হয়ে যায়, এই জন্য আর আমি এর ভিতরে অত আগাই না। তারপর আপনাদের এই বাসার কাজ, যেহেতু বুলাস পেমফিগয়েড থেকে প্রচুর কোশ্চেন হয়, এই বুলাস পেমফিগয়েড পুরো টপিকসটা একদম পুরো ম্যানেজমেন্ট পর্যন্ত আপনারা দাগায় পড়ে ফেলবেন। কিন্তু আমি বলবো যে এই একটা বক্সই মোর দেন এনাফ। হ্যাঁ, ক্লিনিক্যাল এন্ড ইনভেস্টিগেশন ফাইন্ডিংস ইন ইমিউনোবুলাস ডিসঅর্ডার, এটা কিন্তু বারবার বলি যে একদম সিরিয়াল মনে রাখবেন। পেমফিগাস ভালগারিস, প্রথম দুইটা পেমফিগাস ভালগারিস, পেমফিগাস ফোলিয়াসিস, তারপর হচ্ছে বুলাস পেমফিগয়েড, তারপর ডার্মাটাইটিস, তারপর লিনিয়ার আইজি, তারপর পেমফিগয়েড জেস্টেশন, তারপর এপিডার্মোলাইসিস বুলুজা অ্যাকুইজিটা, তারপরে বুলাস লুপাস এরিথ্রেমাটোসাস। একদম এই 8টা সিরিয়ালে মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে এই প্রত্যেকটা পয়েন্ট? তাহলে আপনার একদম বক্সটা মাথার মধ্যে গেঁথে যাবে। কিভাবে গেঁথে যাবে দেখেন, আমি সবার আগে যেভাবে মনে রাখি যে এই 8টা ডিজিজের মধ্যে কোনগুলা ওয়াইড স্প্রেড, কোনগুলা স্পেসিফিক সাইটে হয়, এটা আমাকে সবার আগে জানতে হবে। এই ওয়াইড স্প্রেড, এই যে শেষের দিকে দেখেন এপিডার্মোলাইসিস বুলুজা অ্যাকুইজিটা, বুলাস লুপাস এরিথ্রেমাটোসাস এবং লিনিয়ার ইমিউনোগ্লোবুলিন ডিজিজ, এই তিনটা হচ্ছে ওয়াইড স্প্রেড, সারা বডি জুড়েই এই বুলাস লেশন ডেভেলপ করে। বাট পেমফিগাস ভালগারিস এটা সাধারণত ট্রাঙ্ক এবং হেডে হয়, পেমফিগাস ফোলিয়াসিস ট্রাঙ্ক হয়, বুলাস পেমফিগয়েড ট্রাঙ্ক, ফ্লেক্সার এন্ড লিম্বসে হয়। ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসের সাইট তো পরীক্ষা প্রায়ই আসে, কোথায় কোথায় বারবার কালকে গতকাল দেখেছি এলবোতে হয়, ইন্টেন্সলি ইচি ব্লিস্টার কোথায় হয়, এলবোস, লোয়ার ব্যাক এন্ড বাটক, ঠিক আছে। পেমফিগয়েড জেস্টেশনস, পেরিয়াম্বিলিক্যাল এন্ড লিম্বস, পেমফিগয়েড জেস্টেশনস, পেরিয়াম্বিলিক্যাল এন্ড লিম্বস, এটা কিন্তু একদম পাস মেডিসিনের ছবি সহ দেওয়া থাকে, তো পাস মেডিসিনের জন্য পড়তে মজা লাগে। আপনি দেখেন পাস মেডিসিন আমি আপনাদের দেখাই যে পেমফিগাস ভালগারিস, পেমফিগাস জেস্টেশন, এই দেখেন এখানে অবশ্য পেমফিগাস ভালগারিসটা অনলি আছে, এই ছবিটা দেখানো যাবে না, এটা তো মিউকোজালি। দেখেন পেমফিগাস ভালগারিস পুরা ব্লিস্টারের সাইজ কি, মানে মনে হচ্ছে নেতায় গেছে, প্লাসিড ব্লিস্টার, মিউকোজাল ইনভলভমেন্ট ইজ ভেরি কমন, এগুলো আমি সব দেখাবো। হ্যাঁ, পাস মেডিসিন ক্লাসে জয়েন করলে আপনারা সব দেখতে পারবেন। আমি আপনাকে দেখাতে চাচ্ছি প্রেগন্যান্সি রিলেটেড এখানে আছে কিনা দেখি। পেমফিগাস জেস্টেশন হয়তো কোনো না কোনো টপিকস এর ভিতরে আছে, এই মুহূর্তে মনে আসতেছে কিনা, ওয়েট। আচ্ছা, এইখান থেকে দেখা যায়, আমরা এইটাই মনে রাখি। ওকে, তাহলে পেমফিগয়েড জেস্টেশন কোন জায়গাটা হবে, পেরিয়াম্বিলিক্যাল এন্ড লিম্বস। তাহলে 1 নাম্বার আমার চলে গেল সাইট অফ ব্লিস্টার্স। দেন আসেন নেচার অফ ব্লিস্টার, যেটা দিয়ে
আমরা ইজিলি পার্থক্য করতে পারি। তাহলে পেম্পিকাস ভালগারিস ফ্ল্যাসিড, ফ্রাজাইল, এই যে একটু আগে যে ছবিটা দেখালাম, ঠিক আছে। বুলাস পেম্পিগয়েড টেন্স, ঠিক আছে। টেন্স মিলিয়া, এই দুইটার পার্থক্য এত আসে পরীক্ষায়, আনবিলিভেবল। ওকে, তাহলে এই দুইটা আগে আমরা মনে রাখলাম। তাহলে টেন্স কারা কারা, তাহলে পেম্পিকাস ভালগারিস কিন্তু ফ্ল্যাসিড। টেন্স কারা কারা, বাকি সবই টেন্স। দেখেন বুলাস লুপাস টেন্স, এটা টেন্স, এটা টেন্স, এটা টেন্স, সবই টেন্স, ঠিক আছে। লিনিয়ার ইমিউনোগ্লোবুলিন এ ডিজিজ, এটা টেন্স অফ এন অ্যানিউলার কনফিগারেশন স্ট্রিং অফ বিটস, পুতির মালার মতো দেখা যায়, পুতির মালার মতো স্ট্রিং অফ বিটস পরীক্ষায় আসতে পারে। আর ডার্মাটাইটিস হার্পিটিফর্মিসটা কিরকম দেখা যায়, এক্সকোরিয়েটেড, চুলকে চুলকে এক্সকোরিয়েটেড করে রাখছে বারোর মতো, ঠিক আছে। আর পেম্পিকাস ফোলিয়াসিয়াস অফেন নট প্রেজেন্ট, মাল্টিপল ইরোশন মে মিমিক ডার্মাটাইটিস, এই ইরোশন সিম্পল ইরোশনের মতো দেখা যায়। তাহলে সবই টেন্স except dermatitis herpetiformis that is excoriated and pemphigus foliaceous erosions, ঠিক আছে। তাহলে ন্যাচারাল ব্লিস্টার শেষ। এখন আসেন মিউকাস মেমব্রেন, মাস্ট 100% মিউকাস মেমব্রেন গ্রোথের একটা ডিজিজ পেম্পিকাস ভালগারিস, এসবিও তে প্রচুর আসে। ফোলিয়াসিস নো, বুলাস পেম্পিগয়েড অকেশনাল, যদিও এখানে অকেশনাল লেখা, ইউজুয়ালি পরীক্ষার হলে নো দিয়ে আসে। এটা পাস মেডিসিনে কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছি আপনাদের, যদিও এখানে অকেশনাল লেখা কিন্তু ইউজুয়ালি পরীক্ষা আসে নো দিয়ে। ওকে, তাহলে ডার্মাটাইটিস হার্পিটিস নো মিউকোসাল লিনিয়ার ইমিউনোগ্লোবুলিন ডিজিজ ফ্রিকোয়েন্ট, দ্যাট ইজ ইয়েস, হয়, প্রায়ই হয়। পেম্পিকার জেস্টেশন হয় বাট রেয়ার। এপিডার্মিস বুলুলাইটিস মিউকোসাল কমন 50%, 10 জন নিলে 5 জনের থাকবে। এবং বুলাস লিপোসিডিজমস হয় বাট রেয়ার। তাহলে হয় না কার কার, হয় না কার কার, দুইটা ডিজিজ, ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস নো মিউকোসাল মিনিমাল মুভমেন্ট, বুলাস পেম্পিগয়েড নো মিউকোসাল সরি পেম্পিকাস ফোলিয়াসিস নো, একেবারেই হবে না। বাট বুলাস পেম্পিগয়েড এটা অকেশনাল, কিন্তু পরীক্ষার হলে হয় না, পরীক্ষার এক্সাম পেপারে হয় না। ক্লিয়ার? যারা লাইভ আছেন আই থিংক ক্লিয়ার। নাও লেটস সি অ্যান্টিজেন, এটাও পরীক্ষার হলে একটা এসবিএ কারেকশন করার ক্লু, কোন জায়গায় মানে কোন অ্যান্টিজেন গুলা ইউজুয়ালি ডিপোজিশন হয়, মানে কার এগেইনস্টে অ্যান্টিবডি ডেভেলপ করে। তাহলে পেম্পিকাস ভালগারিসে অ্যান্টিজেন হচ্ছে ডেসমোগ্লিন 1 and 3, এর এগেইনস্টে অ্যান্টিবডি গ্রো হবে। কোন অ্যান্টিবডি গ্রো হবে? অ্যান্টিবডি গ্রো হবে সার্কুলেটিং আইজিজি। তাহলে ইনডাইরেক্ট আইএফ করলে আমরা এটা পাবো। আর ফিক্সড অ্যান্টিবডি এটা তো সার্কুলেটিং, খালি ঘুরবে সে এক জায়গা থেকে। ফিক্সড অ্যান্টিবডি ডাইরেক্ট আইএফ এ দেখে আইজিজি এন্ড C3, কোন জায়গায়? ইন্ট্রাসেলুলার, ইন্টারসেলুলার, দ্যাট ইজ এপিডার্মাল, ঠিক আছে। সিমিলারলি পেম্পিকাস ভালগারিস পেম্পিকাস জেস্টিগেশন, যে এটা হচ্ছে ডেসমোগ্লিন 1 and 3, এটা অনলি ডেসমোগ্লিন 1, অ্যান্টিবডিটা আইজিজি, এবং ফিক্সড ডাইরেক্ট আইএফ এ আইজিজি C3 দেখা যাবে, ইন্টারসেলুলার, দ্যাট ইজ এপিডার্মাল। ওকে, বুলাস পেম্পিগয়েডে কিন্তু অ্যান্টিজেন কার এগেইনস্টে, যে BP23 and 180। বুলাস পেম্পিগয়েডে যদি কেউ এই পুরাটুকুই মনে রাখতে পারেন, তাইলে আর বুলাস পেম্পিগয়েড ওই যে ফুল প্যারাটা না পড়লে কোনো অসুবিধা নেই, শুধু ট্রিটমেন্ট পোর্শনটুকু, আর ট্রিটমেন্ট তো স্টেরয়েড, ঠিক আছে। সো বুলাস পেম্পিগয়েড BP23 and 180 সার্কুলেটিং অ্যান্টিবডি আইজিজি কার এগেইনস্ট, এই যে কোন জায়গায়, at basement membrane junction, at BMZ, okay, basement membrane zone, basement membrane zone, okay, ঠিক আছে। সো বুলাস পেম্পিগয়েড এন্ড পেম্পিকাস ভালগারিস, এখানে আইজিজি এন্ড C3 ডিপোজিশন হয় এপিডার্মাল, বুলাস পেম্পিগয়েডে আইজিজি এন্ড C3 ডিপোজিশন হয় বেসমেন্ট মেমব্রেন জোন। এখানে অ্যান্টিজেন হচ্ছে ডেসমোগ্লিন 1 and 3, এখানে BP23 and 80, এখানে মিউকোসাল ইনভলভমেন্ট 100%, এখানে অকেশনাল, এখানে ন্যাচারাল ব্লিস্টার ফ্ল্যাসিড, এখানে টেন্স, এখানে ট্রাঙ্কার হেডে হয়, এখানে ট্রাঙ্ক ফ্লেকশন লিম্সে হয়। তো কতগুলো পার্থক্য, এগুলোই পরীক্ষা বেশি আসে। ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস এভরিওয়ান নো, দেয়ার ইজ নো অ্যান্টিজেন আননোন, বাট অ্যান্টি অ্যান্ডোমাইসিল এন্ড টিস্যু ট্রান্সগ্লোরামিনেস অ্যান্টিবডি পাওয়া যায়, এবং এরা প্যাপিলারি ডার্মিসে গ্র্যানিউলার আইজি ডিপোজিশন, প্যাপিলারি ডার্মিসে। আর লিনিয়ার ইমিউনোগ্লোবুলিন এ ডিজিজে লিনিয়ার আইজিএ ডিপোজিশন এট বেসমেন্ট মেমব্রেন জোন। তাহলে এই দুইটা ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস এন্ড লিনিয়ার ইমিউনোগ্লোবুলিন ডিজিজ, এরা কিন্তু ইমিউনোগ্লোবুলিন এ ডিপোজিশন। আর প্রথম তিনটা এরা কিন্তু ইমিউনোগ্লোবুলিন জি ডিপোজিশন। ওকে, পেম্পিগয়েড জেস্টেশনে অ্যান্টিজেনটা হয় কোলাজেন 17, ঠিক আছে। সার্কুলেটিং অ্যান্টিবডি টু BP180 এন্ড কোলাজেন 17 এন্ড BP23, এখানে কি C3 এট BMZ, বেসমেন্ট মেমব্রেন জোন। তাহলে এই প্রথম দুইটা বাদে বাকি সবই বেসমেন্ট মেমব্রেন জোনে ডিপোজিশন ইমিউনোগ্লোবুলিন গুলো, ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন জি। তবে বুলাস লুপাস এরিথ্রোমেটোসিসে লুপাস মানে ফুল হাউস, সব ইমিউনোগ্লোবুলিন চলে আসবে, আইজিজি, IgA, IgM, তাহলে ফুল হাউস সব ইমিউনোগ্লোবুলিন চলে আসে একটা বুলাস ডিসঅর্ডার, ইমিউনোবুলাস, বুলাস লুপাস এরিথ্রোমেটোসিস। এটাও পরীক্ষা করছে।
এদের এগেইনস্টে যে এপিডার্মোলাইসিস বুলুসা অ্যাকুইজিটা, বুলাস লুপাস এরিথেমাটাস, এদের অ্যান্টিজেন কি টাইপ 7 কোলাজেন, এদের এগেইনস্টে আইজিজি অ্যান্টিবডি ডেভেলপ করে বা অ্যান্টি টাইপ 7 কোলাজেন অ্যান্টিবডি ডেভেলপ করে। সো this is the very important and difficult figure in dermatology. I think everyone is now clear এবং পরে এখন মজা পাবেন। যারা লাইভে আছেন প্লিজ একটু কমেন্ট করবেন যে এই বক্সটা আপনাদের বোঝা হয়ে গিয়েছে কিনা, এবং এখান থেকে যদি কারো কোনো এখন কোশ্চেন থাকে এখন আপনারা করতে পারেন। ফারজানা আফরোজ লাবণ্য আপুকে দেখতে পাচ্ছি, নওশিন তন্নি আপুকে দেখতে পাচ্ছি, রোকেয়া ফেরদৌসী আপুকে দেখতে পাচ্ছি, বিপ্লব কুন্ডু ভাইয়া আছেন, মাহাদি হাসান খান ভাইয়া আছেন, বিজয় সরকার ভাই আছেন, সাদিয়া সুলতানা আছেন, মামুন তাসিন আছেন, জরিন তাসনিম স্বর্ণা আপু আছেন, এছাড়া সাইফ সুফিয়া আক্তার রূপা আপু আছেন, সায়রা চৌধুরী আপু আছেন, সাদিয়া সামাদ আপু আছেন, আজমা তাসফা আছেন, ফারজান, অনেকে আছেন। প্লিজ আপনারা বলেন যে এই ক্লিয়ার। ওকে, মোহাম্মদ জুবাইর ভাই লিখছেন ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। ওকে, এনিওয়ান এলস, এনি কোশ্চেনস ফ্রম দিস বক্স? এটা আসবেই। এবং আমি কিন্তু ফেজে ফাইনালে, আমার এখানে অনেকেই আছে ফেজে ফাইনালে, আমি কিন্তু এই ফেজে ফাইনালে টোটাল পরীক্ষা কোশ্চেন আছে হাউ উইল ইউ ইভালুয়েট এ কেস অফ ইমিউনোবুলাস ডিসঅর্ডার, আমি টোটাল এই বক্সটাই লিখে দিয়ে আসছি। আমি কিন্তু পাস করেছি, ভালো মার্কসই পেয়েছি রিটেনে, ঠিক আছে। পার্ট 1 এর জন্য তো এটা বুম বুম টপিকস, পার্ট 1 এমআরসিবি পার্ট 1 সবার ক্ষেত্রে। ওকে, একটু কমেন্টে তাহিয়াত আপু লিখেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ। মোহাম্মদ জুবাইর ভাই লিখেছেন থ্যাংক ইউ। তাহলে আমরা সবই বললাম, তাও পেমফিগাসে আমরা চিকেন ওয়্যার এই শব্দটা একটু মনে রাখবো। পেমফিগাসটা একটু নিচের দিকে দেখেন, যে বুলাস পেমফিগয়েড, হ্যাঁ, টেন্স ব্লিস্টার, টেন্স ব্লিস্টার, এইসব ছোট ছোট লেখাও পড়বেন। এখান থেকে যে কত কোশ্চেন আসে দেখেন, এই যে ইমিউনোফ্লোরেসেন্স অন সল্ট স্প্লিট স্কিন শোয়িং সাবএপিডার্মাল ব্লিস্টার এন্ড লিনিয়ার আইজিএন C3 ডিপোজিশন। তাহলে এই দেখেন ইমিউনোফ্লোরেসেন্সি শোস, ঠিক আছে। এইসব লাইনগুলো একটু, ছবির নিচের লাইনগুলো একটু পড়ে ফেলবেন। সো পেমফিগাস আমরা বলেছি যে বুলাস যেমন অ্যাডাল্ট এজে হয়। ফারজানা হক লিখেছেন ওকে, সায়রা চৌধুরী আপু লিখেছেন সবগুলোই কি মনে রাখতে হবে ভাইয়া? অবশ্যই অবশ্যই, কোনটা যে আসবে আপু, আপনি যেটা বাদ দিবেন সেটাই পরীক্ষা আসবে, সো রিস্ক নেওয়া যাবে না। এবং যেটা পরীক্ষা আসে ওইটা পরের বছর ইম্পর্টেন্ট হয়ে যায়, এই জন্য আমি কোনো রিস্কের মধ্যে নাই। বক্স কোনো কিছু কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, সবগুলোই মনে রাখতে হবে। আমি তো সহজ করে দিচ্ছি, আপনি ক্লাস শেষে আবার একটু টেনে শুনবেন। ক্লিয়ার? ওকে, so pemphigus is less common than BP and patients tends to be ইয়াঙ্গার এজে হয়। এগুলো আমরা আপনাদেরকে অলরেডি দেখায় ফেলেছি। and the cause is IgG1 and IgG4 autoantibodies। ইমিউনোগ্লোবিন যে সাবক্লাসটা বক্সে নাই, এখানে দেয়া আছে ডিরেক্টেড এগেইনস্ট ডেসমোগ্লিন 1 and 3। ওইখানে বলেছে যে ইন্ট্রাপিডার্মাল ব্লিস্টারিং ডেসমোগ্লিন 1 and 3 এবং IgG ডিপোজিশন, বাট 1 and 4, এই 1 and 4 কিন্তু ভিতরে লেখা, 1 and 4 ভিতরে লেখা, ঠিক আছে। এখানে দেখেন pemphigus foliaceus is very superficial form in which antibody is directed against desmoglein 1 only and affect just the most superficial epidermis, ঠিক আছে। সো এই পেমফিগাস কি কোনো ড্রাগের কারণে হতে পারে? যদি পরীক্ষা এরকম আসে যে এই পেমফিগাস কি কোনো ড্রাগের কারণে, তো হতে পারে। কি কি ড্রাগ? এই যে এইটুক দেখানোর জন্য এটা এক্সট্রা, পেনিসিলামাইন, ক্যাপ্টোপ্রিল। and underlying malignancy paraneoplastic pemphigus, যদি কোনো underlying malignancy থাকে তখন এটাকে বলা যায় paraneoplastic pemphigus। ওকে, ঠিক আছে। সো these are the pathogenesis, clinical features অলরেডি আমরা বলে ফেলেছি, ক্লিনিক্যাল ফিচার্স আমরা আর দেব না। এখানেও কিন্তু নিকোসকি সাইন ইজ পজিটিভ, এটুকু একটু মনে রাখেন। আর কোন ট্রাঙ্ক ইজ ইউজুয়ালি এফেক্টেড এগুলো আমরা জানি, সো এগুলো আমাদের নতুন করে আর কিছু বলার নেই। নিকোসকি সাইন ইজ পজিটিভ। ইনভেস্টিগেশনস আমরা স্কিন বায়োপসি করে ডিআইএফ এ পাঠাবো। ডিআইএফ এর ডাইরেক্ট ইনডাইরেক্ট এর ফাইন্ডিংস গুলো আমরা দেখেছি, শোজ ইনফ্রাপিডার্মাল ব্লিস্টারিং এন্ড অ্যাকান্থোলাইসিস, এবং এই যে IgC3 এটা ডিপোজিট পাওয়া যায়। এবং এই কথাটার জন্য আমি দেখাচ্ছি চিকেন ওয়্যার অ্যাপিয়ারেন্স ইন এপিডার্মিস। এপিডার্মিসে কি দেখা যায়? চিকেন ওয়্যার অ্যাপিয়ারেন্স। এটা পরীক্ষার জন্য এসবিএ তে ইজিলি দিতে পারে, ঠিক আছে। এছাড়াও যেহেতু এটা অটোইমিউন বা ম্যালিগনেন্সির সাথে অ্যাসোসিয়েটেড, সো অটোইমিউন ম্যালিগনেন্সি গুলো আমরা স্ক্রিন করতে পারি, অ্যাজ বিকজ একটা টার্ম আমরা দেখেছি প্যারানিওপ্লাস্টিক পেমফিগাস। ওকে, সো ম্যানেজমেন্ট কিছুই না, এই বুলাস ডিসঅর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে হাই ডোজ স্টেরয়েডস সাচ এজ প্রেডনিসোলন। হাই ডোজ বলতে 1 মিলিগ্রাম পার কেজি পার ডে অথবা 0.5 থেকে 1 মিলিগ্রাম পার কেজি পার ডে। ওকে, অকেশনালি অ্যাজাথায়োপ্রিন, সাইক্লোফোসমাইড, এগুলা স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে,
ঠিক আছে? may be considered for severe recalcitrant disease, including methotrexate, cyclosporine, mycophenolate mofetil, IV immunoglobulin, plasma exchange, extracorporeal phototherapy, rituximab এগুলো হচ্ছে অল্টারনেটিভ এজেন্ট। ঠিক আছে? ঠিক আছে, তো ডার্মাটাইটিস সার্ভেটিফর্মিস এগুলো আমরা আরো অনেক সুন্দরভাবে জিআইটি তে পড়বো। নেক্সট ক্লাস আমাদের জিআইটি, এখানে 2-3 লাইন লিখেছে, এগুলো আমরা দেখবো না, বক্সে যা লিখেছে দিস ইজ মোর দেন এনাফ। ওকে, নাও লেটস সি দা 1108 পেজ, 1108 নম্বর পেজে চলে আসেন। এখান থেকে প্রায় একটা কোশ্চেন থাকে, হোয়াট আর দা ডিসঅর্ডার কজিং হাইপোপিগমেন্টেশন অথবা ডিপিগমেন্টেশন। এই যে দেখেন, এটা একটা ডিসঅর্ডার, ভিটিলিগো। অলওয়েজ রিমেম্বার মাই ডিয়ার, ভিটিলিগো ইজ সিমেট্রিক্যাল ডিজিজ। দেখেন, এই পায়ে হয়েছে, এই পায়ে হয়েছে, এরকম হইতে পারে এই পায়ে শুরু হয়েছে, কয়দিন পরে পরে এই পায়ে দেখা যাচ্ছে না, দ্যাট মিনস আপনি একটু ওয়েট করেন, কয়েকদিন পরে এই পায়ে হবে। সো ভেরি কমনলি পরীক্ষা যেটা আসে, ডিসঅর্ডার কজিং হাইপোপিগমেন্টেশন এন্ড অর ডিপিগমেন্টেশন কোনগুলা, এই বক্সটা মাস্ট, এই বক্সটা কোনোভাবেই মিস করা যাবে না, ডিক্রিজড পিগমেন্টেশন। ওকে, যে ডিসঅর্ডার কজিং ডিক্রিজ পিগমেন্টেশন, তাহলে ভিটিলিগো, অ্যালবিনিজম, পিটারিয়াসিস অ্যালবা, পিটারিয়াসিস ভার্সিকুলার, idiopathic gutted hypomelanosis, rarely phenylketonuria and hypopituitarism. Pityriasis alba তে একটু দেখেন যে these are the depigmented areas on the face, particularly in children with or without scale and usually considered to be eczematous. But versicolor হচ্ছে hypopigmentation or less commonly hyperpigmentation can occur এবং স্কেল থাকে usually। ঠিক আছে, সো পরীক্ষায় সাধারণত হাইপোপিগমেন্টেশনের, হাইপারপিগমেন্টেশন তো আসে, একটা বক্স আছে, ওটাতে ড্রাগস কজিং হাইপারপিগমেন্টেশন আমরা দেখাবো, কিন্তু ডিক্রিজ পিগমেন্টেশনের কজগুলো আপনাদের জানা লাগবে। ওকে, নাও লেটস সি ভিটিলিগো। ভিটিলিগো থেকে আমরা ভিটিলিগোর ম্যানেজমেন্ট পাস মেডিসিন থেকে দেখবো। এইখানে আমরা ভিটিলিগোর কয়েকটা জিনিস দেখবো যে আসলে কি হয় এখানে, কেন এই সাদাগুলো হয়ে গিয়েছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড 1% 100 জনে একজন ভিটিলিগোতে আক্রান্ত বলা হয়, এবং এখানে অ্যাকচুয়ালি মেলানোসাইট নাই, ফোকাল লস অফ মেলানোসাইট। এই যে হাইপোপিগমেন্টেড যে প্যাচগুলো দেখা যাচ্ছে, এটা কেন, এইটুক শুধু মার্ক করে রাখেন যে ফোকাল লস অফ মেলানোসাইট, এইটুক পরীক্ষা এসবিতে আসছিল। ঠিক আছে, তাহলে এটা একটা অটোইমিউন ডিজিজ, এটা একটা অপশন, অটোইমিউন ডিজিজ। এবং ভিটিলিগো এটা এটাকে একবার পরীক্ষা আসছিল, দিস ইজ মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, ট্রু অর ফলস, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার ট্রু অর ফলস, তখন আপনি কি দিবেন? অবশ্যই ভিটিলিগো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। সো ভিটিলিগো কি ধরনের ডিজিজ? অটোসোমাল রিসেসিভ। ঠিক আছে, সো পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অফ ভিটিলিগো ইজ রিলেটিভলি কমন in those with extensive disease and associated with other autoimmune disease. So what are the other autoimmune disease associated with vitiligo? Type 1 diabetes, thyrotoxicosis, celiac disease, primary PBC, PSC, autoimmune hepatitis. So type 1 diabetes mellitus, এগুলো autoimmune disease associated with vitiligo. Okay, এখানে আরো কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, ট্রমা এন্ড সানবার্ন মে প্রেসিপিটেট দ্য অ্যাপিয়ারেন্স অফ ভিটিলিগো। তাহলে কোয়েবনার ফেনোমেনন, তাহলে ট্রমা যদি কোনো জিনিসকে প্রেসিপিটেট করে, ওইটাই কোয়েবনার ফেনোমেনন। আমি আপনাদেরকে অলরেডি কোয়েবনার ফেনোমেনন কিন্তু আপনাদেরকে ক্লাসে দেখিয়েছি, হ্যাঁ, গত ক্লাসে দেখিয়েছি। তারপরও এইখানে আমরা একটু যদি কোয়েবনার ফেনোমেননটা কোন কোন ডিজিজে হয়, একেবারে যদি অ্যাজ এ হোল পরীক্ষায় যেহেতু এটা বারবার আসে, বিভিন্ন ডিজিজে আমরা কোয়েবনার ফেনোমেনন পাচ্ছি, এটা কিন্তু ডেভিডসনে লিখে পাশে লিখে রাখবেন, ডেভিডসনটাকে গুছাইতে হবে। সো কোয়েবনার ফেনোমেনন ডিসক্রাইবস skin lesions that appear at the site of injury. The Koebner phenomenon describes skin lesions that appear at the site of injury, and it is seen in psoriasis. Psoriasis আমরা পড়ে আসছি, vitiligo, warts, lichen planus, lichen sclerosus, molluscum contagiosum. So এই কয়টা জায়গায় আমরা Koebner phenomenon পাবো, একসাথে লিখে আছে, এটা নোট করে ফেলবেন। ঠিক আছে, ওকে। সো আমরা এখানে লাস্ট লাইনটাও দেখেন যে it is thought to be the result of cell mediated autoimmune destruction of melanocyte, but why some areas are targeted and others area that is unclear. ঠিক আছে, সো ক্লিনিক্যাল ফিচার্স, যে সিমেট্রিক্যাল শব্দটা আমি আপনাদের বারবার মেনশন করেছি, যে সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হবে, এটা পরীক্ষা অ্যাসিমেট্রিক্যাল দিয়ে দেয়। Symmetrical involves these hypopigmentation involve symmetrically hands, wrist, feet, knees and neck, as well as areas around body orifice. Body orifice গুলোতে কিন্তু প্রচুর, অ্যানাসের চারপাশেও কিন্তু দেখা যায়। The hair of the scalp, beard, eyebrow, these are the depigmented site.
ঠিক আছে, দিস আর দ্য ডিপিগমেন্টেড সাইট। এখানে পরীক্ষার হলে আরেকটা অপশন থাকে যে এই প্যাচগুলা কি শার্পলি ডিফাইন করা যায় নাকি ইল ডিফাইন্ড। এটা হচ্ছে শার্পলি ডিফাইন্ড, শার্পলি ডিফাইন্ড, ঠিক আছে, শার্পলি ডিফাইন্ড। এবং সেন্সেশন নিয়ে আপনাদেরকে জানতে হবে যে সেন্সেশন ইন দ্য ডিপিগমেন্টেড প্যাচেস ইজ নরমাল। এখানে কিন্তু কোনো সেন্সরি ইম্পেয়ারমেন্ট হয় না, আনলাইক টিউবারকুলার লেপ্রোসি। অনেক সময় টিউবারকুলার লেপ্রোসির সাথে এখানে ঝামেলা হতে পারে। টিউবারকুলার লেপ্রোসির সাথে এটা আমরা পার্থক্য এভাবে করি যে টিউবারকুলার লেপ্রোসিতে সেন্সেশনটা ইনট্যাক্ট থাকে, বাট ভিটিলিগোতে সেন্সেশনটা ইম্পেয়ার্ড হয়। এবং উডস লাইট এক্সামিনেশন যদি করেন তাহলে উডস লাইট এক্সামিনেশন এনহ্যান্সেস দ্য কন্ট্রাস্ট বিটুইন পিগমেন্টেড এন্ড নন পিগমেন্টেড স্কিন। ঠিক আছে, তাহলে উডস লাইট এক্সামিনেশন এনহ্যান্সেস দ্য কন্ট্রাস্ট বিটুইন পিগমেন্টেড এন্ড নন পিগমেন্টেড স্কিন। ওকে, সো দিস আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স। তাহলে এই ভিটিলিগোর পেশেন্টকে আপনারা কিভাবে ম্যানেজ করতে পারে। ঠিক আছে, আমরা একটু ম্যানেজমেন্ট অপশনগুলো যদি দেখি, অপশনগুলোই মূলত আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়া অত বেশি আপনাদের লাগবে না। এই জাস্ট এইখানে একটু সুন্দর করে জিস্ট করে দেয়া আছে, যা বলেছি আবার একটু রিভিশন দিই আমরা। সো দিস ইজ অটোইমিউন কন্ডিশন result in the focal loss of melanocyte and consequently depigmentation of the skin, especially hands, feet, eyelash, body orifice. Okay, what are the features? These are the well demarcated, sharply demarcated. কিন্তু পরীক্ষা আসছে ill defined না well defined, ঠিক আছে। So well demarcated patches of depigmented skin, the peripheries tend to be mostly affected. Trauma may precipitate new lesions, that is Koebner phenomenon. What are the other disease associated with Koebner phenomenon? Psoriasis, lichen planus, lichen sclerosis, যেগুলো ওয়ার্ডস, এগুলো সব যেগুলো দেখিয়েছি নোট করে ফেলবেন। What are the associated condition? As because this is autoimmune disease, it is associated with other autoimmune disease like type 1 diabetes, Addison's disease, autoimmune thyroid disorder, pernicious anemia, alopecia areata. Okay, so আমরা ম্যানেজমেন্টে দেখব, ম্যানেজমেন্ট এই যে these are the lesions showing vitiligo. So ম্যানেজমেন্ট এই জন্য আমি সুন্দর করে ওই ডেভিডসন অত করেছে, এইটুক পরে ডেভিডসনটা আপনি পড়েন। So sunblock for affected areas of the skin, sunblock ইউজ করতে পারেন। Camouflage makeup করতে পারেন। Topical steroid may reverse the changes if applied early. মাত্র শুরু হয়েছে, আপনি টপিক্যাল স্টেরয়েড দিলে কাজ করবে। And there may be a role for topical tacrolimus and phototherapy, although caution needs to be exercised with light skin patient. তাহলে ultimately sunblock, camouflage makeup, topical steroid, topical tacrolimus, tacrolimus নামে পাওয়া যায়, phototherapy, এই কয়েকটা মোডালিটিস গুলোর নাম জানলেই হবে। So this is all about vitiligo. ভিটিলিগো নিয়ে আমার মনে হয় আর কিছু না পড়লেও আপনাদের কোনো অসুবিধা নাই। ওকে, নাও লেটস সি ইনক্রিজড পিগমেন্টেশন। তাহলে কখন আমরা ইনক্রিজড পিগমেন্টেশন পেতে পারি? তাহলে একটা হচ্ছে ডিফিউজ হাইপার পিগমেন্টেশন। সারা বডি এরকম হাইপার পিগমেন্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কেন হতে পারে? ডিউ টু হাইপার মেলানোসিস, অতিরিক্ত পিগমেন্ট মেলানোনিন যদি কাজ করে, তাই না? একটা ডিফিউজ কেন হতে পারে? ডিউ টু hypermelanosis. Okay, hemochromatosis is one of the disease that causes diffuse hyperpigmentation, এবং এখানে ব্রোঞ্জ কালার হয়ে যায় এবং পেশেন্টের ইনভ্যারিয়েবলি ডায়াবেটিস থাকে এবং এটাকে বলে ব্রোঞ্জ ডায়াবেটিস। এই যে সব পাবেন। ওকে, এন্ডোক্রাইন কজেস অফ হাইপারপিগমেন্টেশন, একটা হচ্ছে মেলাজমা, একটা কি মেলাজমা। আর কি কি হতে পারে এন্ডোক্রাইন কজেস অফ হাইপারপিগমেন্টেশন? ঠিক আছে, আপনার কিন্তু প্রেগন্যান্সিতে পেশেন্ট কিন্তু হাইপারপিগমেন্টেড লিভার, এই যে মেলাসমা কিন্তু প্রেগন্যান্সিতে ভেরি কমন, ঠিক আছে, ওরাল কন্ট্রাসেপটিভের সাথে অ্যাসোসিয়েটেড। সো মেলাসমা একটা। এছাড়া আর কি কি কারণে এন্ডোক্রাইন কজ অফ পিগমেন্টেশন? অ্যাডিসনস ডিজিজ, ভেরি ইম্পর্টেন্ট, কুশিং সিনড্রোম, নেলসন সিনড্রোম, সিকেডি পেশেন্ট সাধারণত হাইপারপিগমেন্টেডই থাকে। ঠিক আছে, সো দিজ আর দ্য ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ এন্ডোক্রাইন পিগমেন্টেশন। ঠিক আছে, now let's see photo exposed site hyperpigmentation. The photo exposed site hyperpigmentation হয় porphyria, but can also be drug induced like amiodarone and chlorpromazine. So আমি যেগুলো মার্ক করছি এগুলা these are the cause of increased pigmentation, পরীক্ষা কিন্তু প্রায়ই আসে। What are the drug causing pigmentation? এই যে ড্রাগ কজিং পিগমেন্টেশন জানতে হলে আপনাকে নিচে আমাদের এই বক্সটা যাইতে হবে, বক্সটা একটু পরে যাচ্ছি। এছাড়া আর কি কারণে? ফোকাল হাইপারমেলানোসিস, focal hypermelanosis হতে পারে। This seen in lesions such as freckles, lentigines, and characterized by focal areas of increased pigmentation. So, what are the drugs causing hyperpigmentation or increased pigmentation?
এটা এটা একদম সহজ। এটা আপনার মনে রাখতে হবে যে 2A 2B 2C 2M 2P একদম সব দিতে দিলে। আমিও ধরুন আর্সেনিক, ব্লিউমাইসিন, এটা পার্টনে কিন্তু কয়েকবার আসছে। হ্যাঁ, পার্টনে এটা খুবই বুম বুম ইম্পর্টেন্ট বলা হয় যে 2A আমিও ধরুন আর্সেনিক, 2B ব্লিউমাইসিন বুসালফান, 2C ক্লোরোকুইন ক্লোফাজিমিন, 2M ম্যাপাক্রাইন মিনোসাইক্লিন এন্ড 2P ফেনোথায়াজিন সোরালেন্স। ঠিক আছে, এর মধ্যে ফেনোথায়াজিন এন্ড সোরালেন দে causes increased pigmentation in photoexposed site and slate gray appearance। কোনটা কোন কালার? ব্রাউন appearance সোরালেন। মিনোসাইক্লিনে কি কালার হয় এবং কোন জায়গা হয়? স্লেট গ্রে হয়, স্কার সাইটে বেশি হয়, স্ক্লেরাতে হয়, জিনজিভেতে হয়, শিনে হয়, টেম্পল হয়। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, মানে আপনি পড়ে গেলেন এই ড্রাগ আসলো ভিতর থেকে তাহলে কিন্তু হবে না। ক্লোফাজিমিনে কি কালার হয়? রেড কালার। ম্যাপাক্রাইনে ইয়েলো কালার। এগুলো কিন্তু রিঅ্যারেঞ্জ করে দিতে পারে। বুসালফানে ডিফিউজ ব্রাউন, তাহলে ব্রাউন কিন্তু সোরালেন এন্ড বুসালফানে এবং ব্লিউমাইসিনে হয় সাধারণত। ঠিক আছে, এবং আর্সেনিকে ডিফিউজ ব্রোঞ্জ পিগমেন্টেশন। ঠিক আছে, এবং আমিও ধরনের ফটো এক্সপোজ সাইজ স্লেট গ্রে অ্যাপিয়ারেন্স। ওকে, ওকে। ডিপার্টমেন্ট থেকে স্যার ফোন দিয়েছিল, এজন্য একটু মিউট করেছি। সো দিস আর দ্য ড্রাগস কজিং হাইপারপিগমেন্টেশন। ওকে, তাহলে ফটো এক্সপোজ সাইটে পরীক্ষা যদি আসে কারা কারা? তিনটা আসলো, আমিও ধরুন, ফেনোথায়াজিন, সোরালেন। ক্লিয়ার? মানে ভিতর থেকে এইভাবে খুঁটে খুঁটে পড়তে হবে, না হলে কিন্তু পরীক্ষা ধরা খেয়ে যাবে। ঠিক আছে, সো এখান থেকে এটা অ্যালোপেশিয়া। নাও লেটস সি অ্যালোপেশিয়া দুইটা ভাগে ভাগ করেছে, নন স্ক্যারিং এন্ড স্ক্যারিং। স্ক্যারিং মানে আপনার হচ্ছে ডিস্ট্রাকশন অফ দ্য হেয়ার ফলিকল, নন স্ক্যারিং মানে হেয়ার ফলিকল প্রিজার্ভ থাকবে। এই তো অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া মানে কি? লস অফ হেয়ার। অ্যালোপেশিয়া মানে মিন্স লস অফ হেয়ার। ঠিক আছে, এটাকে আবার দুটাকে ভাগ করা হয়েছে, স্ক্যারিং এন্ড নন স্ক্যারিং। আবার অনেক সময় লোকালাইজ, ডিফিউজ এইভাবেও ভাগ করা হয়। ওকে, সো হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ অ্যালোপেশিয়া? অ্যাকচুয়ালি এই বক্সটা থেকে কোশ্চেন আসে যে নন স্ক্যারিং এর কজ গুলা এবং স্ক্যারিং এর কজ গুলা অনেক সময় এইভাবে দিয়ে যায়, হোয়াট আর দ্য এন্ডোক্রাইন ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ নন স্ক্যারিং অ্যালোপেশিয়া। তখন কিন্তু টিনিয়া ক্যাপিটিস, অ্যালোপেশিয়া এরিয়াটা এগুলো হবে না। তাহলে এন্ডোক্রাইন কজ অফ অ্যালোপেশিয়া, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। ঠিক আছে, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, হাইপোপিটুইটারিজম, ডায়াবেটিস মেলাইটাস। ক্লিয়ার? দিস আর দ্য এন্ডোক্রাইন কজ অফ নন স্ক্যারিং অ্যালোপেশিয়া। যদি আসে এন্ডোক্রাইনোপ্যাথিজ অ্যাসোসিয়েটেড উইথ ডিফিউজ নন স্ক্যারিং অ্যালোপেশিয়া, তখন কিন্তু অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা কাটা। as because androgenic alopecia causing localized alopecia। আমার কথা হচ্ছে আপনি কোশ্চেনের ধাঁচগুলো বুঝেন তাহলে আপনি ইজিলি পাবেন। what are the psychiatric disorder associated with non scaring alopecia? যে টেলোজেনি ফ্লোভিয়া। ওকে, এগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, সো লোকালাইজড ডিফিউজ দুই ভাগে ভাগ করেও পড়বেন। যে পোস্টপার্টাম, এটা কিন্তু সাইকিয়াট্রিক এর সাথে অ্যাসোসিয়েটেড। সো দুই ভাগে ভাগ করে পড়বেন, অথবা যে এন্ডোক্রাইনোপ্যাথিস, ওকে, নিউট্রিশনাল ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ অ্যালোপেশিয়া, এসবি আসতে পারে, আয়রন ডেফিসিয়েন্সি। ঠিক আছে, স্ক্যারিং এর মধ্যে হোয়াট আর দ্য ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ স্ক্যারিং অ্যালোপেশিয়া, এটা একটা কোশ্চেন ইজিলি চলে আসতে পারে। আবার সিস্টেমিক ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ স্ক্যারিং অ্যালোপেশিয়া, তখন আপনাকে সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসিস, এটা এসবিতে ইজিলি চলে আসতে পারে। ঠিক আছে, সিস্টেমিক ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ স্ক্যারিং অ্যালোপেশিয়া, ডিসকয়েড লুপাস এরিথ্রোমেটোসিস, সিস্টেমিক, একটাই অ্যান্সার। ক্লিয়ার? ওকে, বাকিগুলো কজগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, মানে কোশ্চেনের ধাঁচগুলো আপনাকে বুঝতে হবে। এখান থেকে কিন্তু এইভাবে সারা কোশ্চেন করে। আপনি তো বক্স সেলে টানা পড়ে গেলেন, কিন্তু আসলে সিস্টেমিক ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ স্ক্যারিং অ্যালোপেশিয়া, একটাই অ্যান্সার, এসএলএ। ঠিক আছে, সিস্টেমিক ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ নন স্ক্যারিং অ্যালোপেশিয়া, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস, যেগুলো সিস্টেমিক ডিজিজ, লিভার ডিজিজ। ঠিক আছে, what are the drug causing non-skin অ্যালোপেশিয়া, কেমোথেরাপি, রেটিনয়েডস। কোশ্চেন বহুভাবে আসতে পারে। ঠিক আছে, সো ভয় পাওয়ার কিছুই নাই। আমরা যদি একটু খালি মাথা ঠান্ডা রেখে পড়াশোনা করি, আমাদের পরীক্ষাটা সহজ হয়ে যাবে। পরীক্ষা আমরাই মানে কঠিন বানায় ফেলি। Now we will see what is hypertrichosis
and what is hirsutism এই ডিফারেন্সটা ওয়ার্ডে প্রায়ই স্যাররা জিজ্ঞেস করে দিস ইজ অ্যালোপেশিয়া এরিয়াটা স্পেসিফিক টিপিক্যাল ডিমার্কেটিং লাইন পাওয়া যায় এটা কালকে গত ক্লাসে আমরা ছবি দেখিয়েছি পাস মেডিসিনে সো হোয়াট ইজ হাইপারট্রাইকোসিস হোয়াট ইজ hirsutism hypertrichosis is a generalized or localized increase in hair hypertrichosis is a generalized or localized increased hair may be congenital or acquired but hirsutism the growth of the terminal hair in a male pattern in a female okay hypertrichosis সারা শরীরেই চুল বেশি generalized or localized increase in hair and may be congenital or acquired এটার আবার অনেক কজ আছে ইট মে বি প্রাইমারি সেকেন্ডারি এখান থেকে কোশ্চেন আসছিল যে ড্রাগ কজিং হাইপারট্রাইকোসিস সাইক্লোস্পোরিন মিনোক্সিডিল ডায়াজক্সাইড ম্যালিগন্যান্সি হচ্ছে ডিসঅর্ডার অর ইটিং ডিসঅর্ডার এগুলা আমরা পাস মেডিসিনে দেখিয়েছি তাও এখানে আমরা দেখালাম ওকে সো ম্যানেজমেন্ট আমাদের দরকার নেই আমাদের এই জিনিসগুলো পরীক্ষা বেশি আসে আর আমরা যদি hirsutism is the growth of the terminal hair in a male pattern in a female ঠিক আছে সো hirsutism এর কজ বহু কজ আছে hirsutism এর কজ এন্ডোক্রাইন একটা বক্স আছে ওই বক্সগুলো আমরা পড়বো যেমন হাইপারএন্ড্রোজেনিজম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কুশিং সিনড্রোম ঠিক আছে কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লেসিয়া এগুলো আমরা এন্ডোক্রাইনের বক্সে পড়বো তারপর এইখানে কয়েকটা কজ দেয়া আছে এগুলো একটু মার্ক করে রাখতে পারেন হ্যাঁ এগুলো একটু মার্ক করে রাখতে পারেন এখানে কয়েকটা কজ দেয়া আছে ঠিক আছে now let's see nail disorders তাহলে what are the nail associated with exam questions nail disorder associated nail এর কি এমন জিনিস যে পরীক্ষায় বেশি বেশি আসে ঠিক আছে সো nail variants গুলো আমাদের জানতে হবে nail variants অনেক পেশেন্টের nail biting picking এটা কিন্তু খুব কমন একটা হ্যাবিট ইয়াং এজে সাধারণত হ্যাঁ এবং আমাদের একজন খেলোয়াড় ছিল অস্ট্রেলিয়ার যে প্রায় নখ কামড়াইতো রিকি পন্টি তাই না সো nail biting or picking is very common habit repetitive proximal nail fold trauma results in transverse ridging and central furrowing of the nail biting এর কারণে এরকম হতে পারে পরের পেজে চলে আসি মানে স্প্লিন্টার হিমোরেজ ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিসে পাওয়া যায় এটা প্রায়ই আসে ক্রনিক ট্রমার কারণে নেইলটা কিরকম হইতে পারে অনাইকোগ্রাইফোসিস বলা হয় হ্যাঁ এই যে ক্রনিক ট্রমার কারণে যেটা হয় ওয়েট ক্রনিক ট্রমার কারণে যেটা হয় এই যে অনাইকোগ্রাইফোসিস and subsequently ingrowing toners ঠিক আছে স্প্লিন্টার হেমোরেজ কোথায় পাওয়া যায় স্প্লিন্টার হেমোরেজ এটা পরীক্ষায় আসে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস একটাই এটা কোনো ভুল করাই যাবে না সাবাঙ্গুয়াল হেমাটোমা কিসে পাওয়া যায় সাবাঙ্গুয়াল হেমাটোমা এরকম কোনো ডিসঅর্ডার আছে কিনা হ্যাঁ সাবাঙ্গুয়াল হেমাটোমা আবার সাবাঙ্গুয়াল মেলানোমা এগুলা কোন কোন ডিসঅর্ডারে পাওয়া যায় এগুলো জানতে হবে ঠিক আছে সাবাঙ্গুয়াল হেমাটোমা কি জিনিস রেড পার্পল গ্রে বাউন্ড ডিসকালারেশন দ্য নেইল প্লেট ইউজুয়ালি কোন জায়গায় বিগ টো ঠিক আছে সো এই সাবাঙ্গুয়াল হেমাটোমার মেইন ডিফারেন্সিয়াল হচ্ছে সাবাঙ্গুয়াল মেলানোমা ওকে তাহলে সাবাঙ্গুয়াল হেমাটোমা is a bright purple or gray bone discoloration of the nail plate usually of the big toe this hematoma কেন হয় due to trauma all the history of this may not be clear the traumatic কারণ হতে now let's see nail involvement in skin disease এটাও খুব ইম্পর্টেন্ট এটা পার্ট 1 এ একবার আসছে এফসিএস পেপারে 18 তে সো ডার্মাটোফাইট ইনফেকশন অর অনাইকোমাইকোসিস ঠিক আছে ডার্মাটোফাইট ইনফেকশন অর অনাইকোমাইকোসিস বলা হয় যেটাকে সোরিয়াটিক নেইল আমরা বলেছি লাইকেন প্ল্যানাসের নেইল ইনভলভমেন্ট আমরা পড়েছি যে লংজিটিউডাল রিজিং এন্ড থিনিং অফ দ্য নেইল গিভিং এ স্প্যান্ড পেপার টেক্সচার যেটাকে বলা হয় ট্র্যাকোনাইকিয়া erythematosus streak যেটাকে বলা হয় ইরাইথ্রোনাইকিয়া সাবাঙ্গুয়াল হাইপারকেরাটোসিস pterygium splitting of the nail due to central fibrosis and scarring pterygium বলা হয় and destructive nail dystrophy these are the nail disorder nail findings বা nail involvement in lichen planus তাহলে এখানে কিন্তু আরো বেশি আছে এর আগে আমরা যেটা পড়েছি একজিমাতে হতে পারে ফাইন পিটিং পাওয়া যায় ওকে psoriatic nail তো পড়েই আসছি alopecia areata nail plate pitting and trichomoniasia কেন ঠিক আছে সো দিস আর দ্য nail involvement in skin disease psoriatic nail কি কি হতে পারে আপনারা ডেভিডসন মেডিসিতে সার্চ দিবেন ওখানে আমি অনেকগুলা মানে একসাথে কয়েকটা বই মিলে লিখে দিয়েছিলাম ওকে সো দিস আর দ্য nail involvement in skin disease নাও লেটস সি nail involvement systemic disease এখান থেকে একটা কোশ্চেন পাবেন বলে দিলাম এই পেজ থেকে একটা কোশ্চেন পাবেন যেমন এই পেজে ডান পাশে পারাটোমার গ্যাংগ্রিওনিজম বুম ইম্পর্টেন্ট ঠিক আছে সো nail systemic disease বিউজ লাইন কোন ডিজিজে পাওয়া যায় বিউজ লাইন এটা তো খুবই সহজ একটা জিনিস
বলেন বিউজ লাইন কোন ডিজিজে পাওয়া যায়? বিউজ লাইন কোন ডিজিজে পাওয়া যায় বলেন? তাহলে বিউজ লাইন এটা জিনিসটা কি? হরাইজন্টাল রিজ অর ইন্ডেন্টেশনস ইন দ্য নেইল প্লেট occur simultaneously in all nail. This typically follows a systemic illness and are thought to be due to temporary growth arrest of the cells in nail matrix. ঠিক আছে, নরমাল গ্রোথ আমাদের কতটুকু নেইলের, এই যে এটাও জানতে হবে। 0.1 মিলিমিটার পার ডে ফর ফিঙ্গার্স এন্ড 0.5 মিলিমিটার ফর টোস। তাহলে আমাদের প্রতিদিন 0.1 মিলিমিটার করে নখ বড় হয়। এটা যদি এটা এটা কোন ফিঙ্গার গুলোর ক্ষেত্রে? এটা হচ্ছে হাতের আঙ্গুলের ক্ষেত্রে, আর 0.05 হচ্ছে টোস, পায়ের আঙ্গুলের দেরিতে। ঠিক আছে, এনি সিস্টেমিক ইলনেস, সিভিয়ার সিস্টেমিক ইলনেসে আমরা কি পাবো? বিউজ লাইন পাবো। পয়লোনাইকিয়া কিসে পাওয়া যায়? আয়রন ডেফিসিয়েন্সি একদম স্পুন শেপড নেল হয়ে যায়। ক্লাবিং কিসে পাওয়া যায়? ক্লাবিং এর বহু কজ রেসপিরেটরি সিস্টেমে যা পড়েছে ওইগুলাই। ঠিক আছে, সো দিস আর দ্য মেইন ইনভলভমেন্ট ইন সিস্টেমিক ডিজিজ। এই যে দেখেন, দিস ইজ সাবাঙ্গুয়াল হেমাটোমা ডিউ টু ট্রমা। এটার ডিফারেন্সিয়াল হচ্ছে সাবাঙ্গুয়াল মেলানোমা। ডিফারেন্সিয়াল কি? সাবাঙ্গুয়াল মেলানোমা। ওকে, এই যে এটা হচ্ছে বিউজ লাইন, এটা হচ্ছে কয়লোনাইকিয়া স্পুন শেপড হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে ডিজিটাল ক্লাবিং। গ্রেড 2 যখন ইনভলভমেন্ট হয় তখন এটাকে বলা হয় ডিজিটাল ক্লাবিং। ঠিক আছে, ডিজিটাল ক্লাবিং। পায়োডার্মাল গ্যাংগ্রিনোজম। পায়োডার্মা, P for pyodermal gangrenosim, P for painful tender nodular pustular lesions, এইভাবে আমি মনে রাখতে। So P for দেখেন pyodermal gangrenosim is usually a painful tender inflamed nodule or pustule which breaks down centrally and rapidly progresses to an ulcer with an indurated undermined purplish pustular edge. So this is pyodermal gangrenosum. এই লেশন যদি চোখে না দেখেন তাহলে কিন্তু হবে না। এবং এইটা কোন কোন ডিসঅর্ডারের সাথে অ্যাসোসিয়েটেড, যত কোশ্চেন দেখবেন এমআরসিবি পার্টন এফসিএস পার্টনের, এটা কোন কোন ডিসঅর্ডারের সাথে অ্যাসোসিয়েটেড এটাই মূলত পরীক্ষা আসে। ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, ব্লাড ডিসক্রেসিয়াস, ইমিউনোডেফিসিয়েন্সিস, এইচআইভি ইনফেকশন। এইচআইভি ইনফেকশন। ঠিক আছে, সো pyodermal gangrenosum is associated with what? This is very important for upcoming exam. Okay, সো আমরা এখানে pyodermal gangrenosum কিভাবে চিকিৎসা করতে পারি, এই চিকিৎসা পার্টটুকু এখান থেকে আমাদেরকে দেখতে হবে। দেখেন, যেহেতু পেইনফুল, একটা অ্যানালজেসিয়া লাগবে। সো অ্যানালজেসিয়া, ট্রিটমেন্ট অফ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন এন্ড সাপোর্টিভ ড্রেসিংস আর ইম্পর্টেন্ট। সিস্টেমিক ট্রিটমেন্ট কি দিয়ে করতে পারি? স্টেরয়েড, ড্যাপসন, সাইক্লোস্পোরিন, ইমিউনোসাপ্রেসেন্ট রিকোয়ার্ড। প্রেডনিজোলোন এন্ড সাইক্লোস্পোরিন যদি কম্বাইনলি দেওয়া হয়, দেখা গেছে যে এটা pyodermal gangrenosim-এ মোটামুটি এফিকেসি খুব ভালো। এটা প্রেডনিজোলোন এন্ড সাইক্লোস্পোরিন একটা অপশন। ওকে, এছাড়া tetracycline may be added for their anti-inflammatory effect, and there are receptor reports of efficacy TNF alpha, infliximab, adalimumab, interleukin 12 or 23, that is ustekinumab, interleukin 17, brodalumab inhibits severe recalcitrant pyodermal gangrenosim. সো অপশনগুলো দেখে রাখেন, অপশনগুলো কিন্তু কোশ্চেনে যে কোনো সময় পার্ট 1-এ দিয়ে দিতে পারে। সো আমরা এখন একটু pyodermal gangrenosim যদি পাস মেডিসিন থেকে দেখি তাহলে আশা করি আপনাদের আরো বেশি ভালো লাগবে। এই যে দেখেন, ছবিগুলো না দেখলে আসলে বোঝা যায় না। এই যে দিস ইজ pyodermal gangrenosim, দেখছেন? pyodermal gangrenosim, আহা, একদম টিপিক্যাল সাইট, টিপিক্যাল সাইট। এই সাইট দেখতে হবে। হ্যাঁ, সো আমরা pyodermal gangrenosim যদি এখানে দেখি, দেখেন, so this is a rare non-infectious inflammatory disorder, painful skin ulceration। দেখেন, এই প্রত্যেকটা কথা কিন্তু ডেভিডসন আমরা দেখে আসি। সো লোয়ার লেগস দ্য মোস্ট কমন সাইট। এই যে যতগুলো ছবি দেখালাম, কোন জায়গাটা দেখালাম বলেন? যতগুলো ছবি দেখালাম আপনাকে লোয়ার লেগস দেখালাম। এই জন্যই বলি ডেভিডসন যদি পাস মেডিসিনের সাথে কোরিলেট করে না পারেন, আপনি পুরো ডার্মাটোলজি পড়ে গেলেন, pyodermal gangrenosim পড়ে গেলেন, একটা কোশ্চেন মিস। একটা কোশ্চেন পুরো ডার্মাটোলজি পড়ে গেলেন, প্রথম 2 পেজ পড়ে গেলেন, একটা কোশ্চেন মিস। জানতে হবে কোন জায়গা থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, সো প্যাথোফিজিওলজি হচ্ছে, so pyodermal gangrenosim is classified as a neutrophilic dermatosis, nothing else. This is neutrophilic dermatosis. ঠিক আছে, so neutrophilic dermatosis কি জিনিস? These are the skin conditions characterized by dense infiltration of neutrophil। যেহেতু neutrophil dense infiltration হবে কোন জায়গায়? affected টিস্যুতে। এবং এটা কিভাবে দেখা যাবে? বায়োপসি করে। So what are the causes of
কজেস গুলো, অ্যাসোসিয়েশন গুলো এখানে আরো বেশি দেওয়া আছে। আমি বলবো যে সবাই এটা নোট করে নেবেন। কজ হচ্ছে ইডিওপ্যাথিক 50% কেসেস, আইবিডি 10 to 15, যে আলসারেটিভ কোলাইটিস এন্ড ক্রনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ আলসারেটিভ কোলাইটিস, পরীক্ষা এটাই আসে। রিমাটোলজিক্যাল মধ্যে আরএসসি, হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ পার্টনার গ্যাংগ্রিনিজম, ভেরি ইম্পর্টেন্ট, মাইলোপ্রলিফারেট ডিসঅর্ডার, লিম্ফোমা, মাইলয়েড লিউকেমিয়া, মনোক্লোনাল গামোপ্যাথি। ওকে, তাহলে হেমাটোলজিক্যালের মধ্যে হচ্ছে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার লাইক লিম্ফোমা, মাইলয়েড লিউকেমিয়া, মনোক্লোনাল গামোপ্যাথি। গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস, প্রাইমারি biliary সিরোসিস। ঠিক আছে, তাহলে গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস এন্ড প্রাইমারি biliary সিরোসিস এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড। পিভিসি, ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। ফিচার্স গুলো যদি আমরা দেখি, ফিচার্স গুলো লোকেশন টিপিক্যাল অন দ্য লোয়ার লিম্বস। ইনিশিয়াল ফিচার হচ্ছে একটা ছোট্ট স্মল পাস্টিউল হবে, ব্লিস্টার মধ্যে দেখা যাবে, থাম করে এটা ফেটে যাবে। ঠিক আছে, এবং ফেটে গিয়ে আলসার হবে, যখনই আলসার হবে তখনই পেইনফুল হবে। আমি বাংলায় বলতেছি, এখানে যা আছে দেখবেন যে মিলবে। হ্যাঁ, এবং আলসারের যে এইজটা, যে সাইডটা, দ্যাট উইল বি পার্পল, ভায়োলেসিয়াস এবং আন্ডারমাইন্ড। ঠিক আছে, এবং অনেক সময় এই আলসারটা ডিপ হইলে নেক্রোটিক হয়ে যায়, সাথে সিস্টেমিক ফিচার্স, ফিভার, মাইলজি এগুলো থাকবে। ওকে, ডায়াগনোসিস করব কিভাবে আমরা? হাউ ক্যান উই ডায়াগনোজ পায়োডার্মাল গ্যাংগ্রিনোজম? তাহলে আমরা এই যে টিপিক্যাল সাইটে ক্যারেক্টারিস্টিক অ্যাপিয়ারেন্স, ডিজিজ অ্যাসোসিয়েশনস, হ্যাঁ, এইগুলো দেখলে আমরা বুঝতে পারি। আলটিমেটলি হিস্টোলজিক্যাল নিউট্রোফিলিক ডার্মাটোসিস দেখতে পারবেন। হাউ ক্যান উই ম্যানেজ? প্রেডনিজোলন, প্রেডনিজোলন, প্রেডনিজোলন। ওকে, ওরাল স্টেরয়েড ইজ আ ফার্স্ট লাইন। এটাই চিকিৎসা, এটাই সিঙ্গেল বেস্টে আসছে, ওরাল স্টেরয়েড। ওকে, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট এইটুকুই। আদার ইমিউনোসাপ্রেসিভ কি জিনিস আমি দেখালাম একটু আগে, ডেভিডসনে, সাইক্লোস্পোরিন, ইনফ্লিক্সিম্যাব, এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এখানে একটা টার্ম লিখে আছে, প্যাথলজি। So any surgery should be postponed until the disease process is controlled on immunosuppression to risk worsening of the disease. এটাকে বলা হচ্ছে প্যাথলজি। Any surgery should be postponed until the disease process is controlled on immunosuppression to risk worsening of the disease. ডিজিজটা যদি খারাপ না হয়ে যায়, সার্জারি পোস্টপোন করতে হবে, এটাকে বলা প্যাথলজি। ওকে, দেখেন এই যে সাইটে একদম পুরো দেখছেন, ভায়োলেসিয়াস বর্ড। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট পায়োডার্মাল গ্যাংগ্রিনোজম, মাই ডিয়ার। একটা কোশ্চেন পাবেন, ধরেই নেন। হ্যাঁ, একটা কোশ্চেন পাবেন, ধরে নেন। নাও লেটস সি বক্স নাম্বার 27.32, স্কিন প্রবলেমস ইন জেনারেল মেডিসিন। এটাও লিখে রাখেন যে মাস্ট পার্ট 1 একটা কোশ্চেন আসবে এই বক্স থেকে, মাস্ট। আমি কিন্তু সবকিছুতে মাস্ট বা অনেক গুরুত্ব দিই না, এই বক্সটা এমন সুন্দরভাবে দিছে, মানে সব জায়গার কালেকশন একসাথে, মাস্ট। তাহলে মাস্ট পার্ট 1 একটা কোশ্চেন আপনি পাবেন। একটু নেটে প্রবলেম হচ্ছে, জাস্ট এ মিনিট। তাহলে এখান থেকে মাস্ট পার্ট 1 একটা কোশ্চেন পাবেনই। তাহলে দেখেন, হোয়াট আর দ্য প্রাইমারি স্কিন প্রবলেম? সেলুলাইটিস, ভাস্কুলাইটিস, লেগ আলসার, প্রেসার সোর্স। প্রেসার সোর্স থেকে একটা কোশ্চেনই আসে, প্রেসার সোর্স থেকে সাধারণত একটা কোশ্চেনই আসে যে প্রেসার একটা স্কোরিং সিস্টেম আছে প্রেসার সোর স্টেবিলাইজ করার জন্য। এমআরসিবি তে সাধারণত বেশি আসে, আমরা ওটা দেখবো। আর এখানে প্রেসার সোর আসলে প্রিভেন্ট করবেন কিভাবে, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এফসিবিএস পার্টনে প্রিভেন্টিভ মেথড গুলাই সাধারণত প্রেসার সোরের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আমরা দেখবো প্রেসার সোরটা পাস মেডিসিন থেকে একটু দেখবো। স্কিন প্রবলেমস, প্রাইমারি স্কিন প্রবলেম এগুলা, স্কিন ইনভলভমেন্ট ইন মাল্টি সিস্টেমিক ডিজিজ, এটা রিডিং যেমন neurofibromatosis, tuberous sclerosis, xanthoma, amyloidosis, porphyria, sarcoidosis, systemic SLE, systemic sclerosis, এগুলোতে মাল্টি সিস্টেম ডিজিজ স্কিন ইনভলভমেন্ট আমরা জানি। কিন্তু পরীক্ষা আসে কি অ্যাকচুয়ালি স্কিন কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ ম্যালিগন্যান্সি, পার্ট 1 এর জন্য বুম বুম ইম্পর্টেন্ট, কয়েকবার আসছে। তাহলে ডার্মাটোমায়োসিটিস, দিস ইজ হেলিওটোপ্রাস, গট্রন্স প্যাপিউল পাওয়া যায়, আমরা রিউমাটোলজিতে পড়বো। সো এই ডার্মাটোমায়োসিটিস অ্যাসোসিয়েটেড উইথ ওভারিয়ান ম্যালিগন্যান্সি, লাং ম্যালিগন্যান্সি, generalized pruritus লিম্ফোমার সাথে অ্যাসোসিয়েটেড, ম্যালিগন্যান্সি ইজ লিম্ফোমা, অ্যাকান্থোস নিগ্রিক্যান্স জিআই ক্যান্সারের সাথে অ্যাসোসিয়েটেড, সুপারফিশিয়াল থ্রম্বোফ্লেবাইটিস প্যানক্রিয়াটিক কার্সিনোমার সাথে অ্যাসোসিয়েটেড। সো these are the skin disorder associated with malignancy, very very important. Okay, skin problem associated with specific medical disorder, liver, কিডনি ডিসঅর্ডার, কি কি স্কিন প্রবলেম হয় আপনারা সবাই দেখেছেন, আমি নেফ্রোলজিতে পড়ছি, জেনারেলাইজড প্রুরাইটাস, ইউরেমিক ফ্রস্ট, পিগমেন্টেশন, এগুলো নিয়ে আসে। ইউরেমিক ফ্রস্ট কিন্তু ফেজে ফাইনাল যারা আছেন আপনাদের অসপিতে আসে, হ্যাঁ, মনে রাখেন।
আপনি আমাদের জলিল স্যারের বই পাবেন। ডায়াবেটিস মেলাইটাসের সাথে অ্যাসোসিয়েটেড স্কিন ডিজিজ নেক্রোবাইসিস ল্যাপোডিকা, ডায়াবেটিক ডার্মোপ্যাথি, এই দুইটাতে আছে। কিন্তু আপনাকে আরো ডিটেইলস জানতে হবে ডায়াবেটিসে কি কি স্কিন ডিসঅর্ডার হয়, অনেক ডিসঅর্ডার, এবং গ্র্যানুলোম্যানুলারি এখানে দেওয়া নাই, ঠিক আছে, কিউটেনিয়াস ক্রস ডিজিজ। ওকে, সো এইখান থেকে মূলত আপনাদের এই একটা জিনিসই বেশি ইম্পর্টেন্ট, তারপর আমরা আস্তে আস্তে আরো জিনিস পাবো। ওকে, সো স্কিন ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট অ্যাসপেক্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রেশার সোর থেকে এখানে আমরা তাদের অ্যাসোসিয়েশন গুলো একটু দেখবো, যে দে আর অ্যাসোসিয়েটেড উইথ যেই সকল পেশেন্টের বেড সোর ডেভেলপ করে মরবিডিটি মর্টালিটি বেশি, হ্যাঁ, এবং কাদের হয় সাধারণত রিস্ক ফ্যাক্টরে কারা থাকে, যারা ইমমোবাইল, মানে বেড বাউন্ড, যারা পোর নিউট্রিশন যাদের কম, লোকাল টিস্যু হাইপোক্সিয়া লাইক অ্যানিমিয়া আছে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, সেপসিস আছে, স্কিন অ্যাট্রফি আছে, এদের বেশি হয়, এদের সাধারণত বেশি হয়, ঠিক আছে। Ultimately, pressure sore থেকে একসময় this progress to blister and then erosion, which will develop into deep necrotic ulcer, usually colonized by Pseudomonas aeruginosa if pressure is not alleviated. So bed আপনি যদি নিউমেটিক বেড না দেন, ultimately Pseudomonas গ্রো করবেই, ঠিক আছে। সো প্রেডিসপোজিং ফ্যাক্টর গুলো আপনাকে কারেকশন করতে হবে, লাইক অ্যানিমিয়া, নিউট্রিশন, এগুলোকে কারেকশন করতে হবে মাস্ট, ঠিক আছে। তো আমরা এখানে আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো, এটা আপনাকে ভালোভাবে পড়তে হবে। জাস্ট এ মিনিট, এখানে নাই, আমি অ্যাজ এ হোল একটা জিনিস এখান থেকে দেখাই। এই প্রেশার আলসারস, এইটা এখান থেকে আমি একটা জিনিস আপনাদের, যে ওয়াটারলি স্কোর, এইটুক দেখানোর জন্য আমি আপনাদের মানে আসছি পরীক্ষা, আসলে অ্যাকচুয়ালি এইটাই আসে। হ্যাঁ, অলরেডি আমরা রিস্ক ফ্যাক্টর গুলো দেখে ফেলেছি, এই যে এখানে 4টা পয়েন্ট আকারে দিয়েছে। দ্য ফলোইং ফ্যাক্টরস প্রেডিসপোজ টু দ্য ডেভেলপমেন্ট অফ প্রেশার আলসার, লাইক malnourishment, incontinency, lack of immobility, lack of mobility and pain, পেইনের কারণে পেশেন্ট মোবিলিটি কমে যায়। ওয়াটারলো স্কোর, এই স্কোরটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। So Waterloo score is widely used to screen for patients who are at risk of developing pressure radius, and it includes number of factors including BMI, nutritional status, skin type, mobility and continency. এইগুলোর উপর ভিত্তি করেই এই ওয়াটারলো স্কোরিংটা করা হয়, 4টা গ্রেডে ভাগ করা হয়। ওকে, আপনাদের পার্টনের জন্য গ্রেডিংটা লাগবে না, এগুলো অ্যাকচুয়ালি যারা এমআরসিপি পার্টন দিবেন তাদের জন্য অ্যাকচুয়ালি গ্রেড লাগবে। তো আপনারা খালি এখানে ডেভিডসনের পাশে, প্রেশার সোরের পাশে লিখে রাখবেন ওয়াটারলো স্কোর। কি লিখে রাখবেন? ওয়াটারলো স্কোর। ক্লিয়ার? আচ্ছা, লুপাস এরিথ্রোমাটোসিস আমাদের এখান থেকে লাগবে না, সিস্টেমিক স্পেস লাগবে না, এগুলো আমরা যখন প্রত্যেকটা চ্যাপ্টার স্পেসিফিক ডিজিজ পড়বো তখন লাগবে। মরফিয়া লাগবে না, রামটোমাইসিটিসও লাগবে না। আচ্ছা, এই যে নেক্রোবায়োসিস লিপোয়েডিকা, এইটা আমি বলবো যে একটু এখানে থেকে পড়ে নেবেন, কারণ নেক্রোবায়োসিস লিপোয়েডিকা এটা কিন্তু ডায়াবেটিক স্কিন ডিসঅর্ডার, হ্যাঁ, ডায়াবেটিক স্কিন ডিসঅর্ডার। নেক্রোবায়োসিস লিপোয়েডিকা এই ছবিটা আপনাদেরকে দেখতে হবে, এবং টিপিক্যাল এদের যে আপনার হচ্ছে লেশনের যে ডেসক্রিপশনটা, এটা ডেভিডসনে কত সুন্দর ডেসক্রিপশন দেয় নাই, কিন্তু আমি বলবো এই ছবিটা দেখে এই পাস মেডিসিন থেকে নেক্রোবায়োসিস লিপোয়েডিকা পড়তেই হবে, এবং টিপিক্যাল সাইড আপনাকে জানতেই হবে। টিপিক্যাল সাইড ছবি থেকে দেখতে পাচ্ছেন শিন, তাই না? শিন, টিপিক্যাল সাইড হচ্ছে শিন। ডায়াবেটিস পেশেন্টের শিনে যদি এই ধরনের লেশন ডেভেলপ করে, তখন আমরা এটাকে বলতে পারি নেক্রোবায়োসিস লিপোডিকা। সো এই লেশন হচ্ছে গ্র্যানিউলার, হ্যাঁ, গ্র্যানিউলার লেশন, হ্যাঁ, গ্র্যানুলোমার মতো ব্রাউন ভেলভেটি অ্যাপিয়ারেন্স, তাই না? এই যে এই লেশন গুলো নেক্রোবায়োসিস লিপোডিকা। তো আমি একটু পাস মেডিসিন দেখাবো, আর ডেভিডসনে যতটুকু আছে আপনারা এটা রিডিং করবেন। সো পাস মেডিসিনে নেক্রোবায়োসিস লিপোডিকা অ্যাকচুয়ালি অনেক সুন্দর দেয়া আছে, আনবিলিভেবল। ওকে, জাস্ট এ মিনিট। সো হোয়াট আর দ্য স্কিন ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস, এইটা যদি আমরা আগে দেখি, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম যে এখানে তো দুইটা দেয়া আছে, কিন্তু আরো জানতে হবে। একটা হচ্ছে নেক্রোবায়োসিস লিপোডিকা, এই যে লেশনটা, এই লেশনটা কিরকম? তাহলে নেক্রোবায়োসিস লিপোডিকা দে আর শাইনি, ছবিতে শাইনি দেখা যাচ্ছে, পেইনলেস,
areas of yellow, red, brown, yellow অথবা red অথবা brown skin typically কোথায় on the shin, এই জায়গাটাই মনে রাখতে হবে shin, and often associated with surrounding telangiectasia, অনেক সময় surrounding telangiectasia থাকতে পারে। সো একটা স্কিন ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস হচ্ছে নেক্রোভাইসিস লিপোডিকা। অ্যানাদার ইনফেকশন লাইক ক্যান্ডিডিয়াসিস, স্টেফিলোকক্কাল। আর কি হতে পারে? নিউরোপ্যাথিক আলসার, ভিটিলিগো, লাইপোঅ্যাট্রফি, গ্র্যানুলোমা অ্যানুলারি। সো এটা কিন্তু আপনাকে একদম নোট করে ফেলতে হবে যে স্কিন ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড ডায়াবেটিস, নেক্রোভাইসিস লিপোডিকা, ইনফেকশন লাইক ক্যান্ডিডিয়া, স্টেফিলোকক্কাল ইনফেকশন, নিউরোপ্যাথিক আলসার, ভিটিলিগো, লাইপোঅ্যাট্রফি, গ্র্যানুলোমা অ্যানুলারি। ঠিক আছে? So these are the skin disorder associated with necrovisis lipoidica. Necrovisis lipoidica আলাদা একটা টপিক ছিল, এটা আমরা এন্ডোক্রাইনে পাবো, এখানে পাবো না। ওকে, তাহলে necrovisis lipoidica এখান থেকে যদি আমরা একটু দেখি, এখানে একটু দেখেন। So these conditions has some histological features in common with granulomedullary, although necrovisis and necrovisis predominates. Its lesionistic characteristics এই যে এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে। yellow waxy atrophic appearance, yellow waxy atrophic appearance, often with violaceous age. Often with violaceous age, underlying blood vessels are easily seen because of tissue atrophy. The underlying blood vessels easily দেখা যায়। কোন জায়গাটা টিপিক্যাল অন দ্য শিন, এটা এসবিএ তে আসে, and is prone to ulceration and trauma. A strong association with what? Diabetes. Most patients with necrovisis lipoidica have or develop diabetes. Okay, treatment is difficult but includes very potent topical or intralesional steroid, topical calcineurin inhibitors, UVA, ultraviolet A1 phototherapy, and systemic immunosuppression. এইটুকু আপনাকে মাস্ট মাথায় নিয়ে যেতে হবে। ওকে, now let's see porphyria. So porphyria পরীক্ষা সাধারণত দুইটা জায়গা থেকে কোশ্চেন আসে, porphyria cutanea tarda and acute intermittent porphyria. এটা অলরেডি আপনাদেরকে আমি পড়িয়ে ফেলেছি ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারে। যারা একটু লেটে জয়েন করেছেন তারা এই গ্রুপেই আপনারা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ক্লাসটা পাবেন, ওইখানে পাস মেডিসিন আমি অলরেডি দেখিয়েছি, অথবা আজকে এমআরসিপি ব্যাচও আমি পরফাইরিয়া নিয়ে ডিটেলস আলোচনা করব, বাট এইখান থেকে না। এই অ্যাকিউট ইন্টারমিডিয়েন্ট পরফাইরিয়া এবং পরফাইরিয়াটা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি চ্যাপ্টার সবচেয়ে সুন্দর করে দেওয়া আছে, এবং ওইটা আমি আপনাদেরকে টোটাল পাস মেডিসিন থেকে দেখাইছি যে দিস ইজ এ হিম বায়োসিনথেটিক ডিফেক্ট, তাই না? দুইটা এনজাইমের কারণে এই দুইটা ডিজিজ হয়। ঠিক আছে, porphobilinogen deaminase, এই এনজাইমের ডেফিসিয়েন্সি হলে অ্যাকিউট ইন্টারমিডিয়েন্ট পরফাইরিয়া হয়, এবং দিস ইজ এ মেটাবলিক ডিসঅর্ডার বাট অটোসোমাল ডমিনেন্ট। বলেছি যে অল মেটাবলিক ডিসঅর্ডার অটোসোমাল রিসেসিভ এক্সেপ্ট দুইটা মেটাবলিজম, অ্যাকিউট ইন্টারমিডিয়েন্ট পরফাইরিয়া এন্ড ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া। ঠিক কিনা? সো পেশেন্ট প্রেজেন্ট করে কিভাবে? নিউরোভিসারাল এন্ড সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশনস, এগুলো সব আপনাদেরকে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি পড়েছি। সো এখানে আমরা দেখবো না, এখানে আমরা এখন ইরাইথেমা মাল্টিফর্মি, ইরাইথেমা নোডোসাম, যেখান থেকে মাস্ট কোশ্চেন আসবে সেখানে চলে যাব। টিউবারাসিস স্ক্লেরোসিস আমরা এখান থেকে দেখবো না। টিউবারাসিস স্ক্লেরোসিস এটা অস্পিতে আসে আপনাদের যারা ফেজে আছেন। টিউবারাসিস স্ক্লেরোসিস ইজ অ্যান অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশনস। এটা আমরা টিউবারাসিস স্ক্লেরোসিস এন্ড নিউরোফাইব্রোমাটোসিস এর বেসিক ডিফারেন্স নিউরোলজি চ্যাপ্টারে ভালোভাবে পড়বো, এবং এইখানে যদিও অনেক সুন্দর সুন্দর পয়েন্ট, টাচি পয়েন্ট লেখা আছে যে হঠাৎ স্কিন চেঞ্জেস ইন টিউবারাসিস স্ক্লেরোসিস, এটা দেখতে পারেন। সো এখানে যদি একটু দেখেন, অপারেটর অনেক সময় আসে অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশনস, এরা যেই জিনকে মিউটেশন করে, জিনের নামও আপনাকে জানতে হবে, ক্রোমোজোম গুলো জানতে হবে, লোকেশন গুলা। সো টু জেনেটিক লোকে হ্যাভ বিন আইডেন্টিফাইড, হচ্ছে TSC1 and TSC2. TSC1 ক্রোমোজোম 9 কে ধরে and encoding hamartin, and TSC2 ক্রোমোজোম 16 কে ধরে encoding tuberin. ঠিক আছে? সো দি হলমার্ক ইজ হামারটোমা ইন মেনি সিস্টেমস। তাহলে বিভিন্ন সিস্টেম আপনি কি পাবেন? হামারটোমা। দিস ইজ দ্য হলমার্ক অফ টিউবারাসিস স্ক্লেরোসিস। ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু পার্ট 1 এ এইখান থেকে এসবি আসবে। সো হোয়াট আর দ্য ক্লাসিক ট্রায়াড অফ টিউবারাসিস স্ক্লেরোসিস? লার্নিং ডিসএবিলিটি নাম্বার 1, ঠিক মতো কোনো কিছু শিখতে পারছে না, এপিলেপসি, খিঁচুনি হচ্ছে কয়েকদিন পর পর, স্পেশালি আফটার 5 years, and skin lesions. What are the skin lesions?
পেল ওভাল ম্যাকিউল, যেটাকে বলে অ্যাশ লিফ স্পট বা অ্যাশ লিফ ম্যাকিউল আর্লি চাইল্ডহুডে হয়। এছাড়া ইয়েলোইশ অর পিঙ্ক প্যাপিউল ইন দ্য মিড ফেজ, যেটাকে বলে এনজিওফাইব্রোমা অর অ্যাডেনোমা সিবেসিয়াম occurring in adolescency, তাহলে এটা আর্লি চাইল্ড আর অ্যাডোলেসেন্সি, তাহলে অ্যাশ লিফ ম্যাকিউল অ্যান্ড অ্যাডেনোমা সিবেসিয়াম। এছাড়া আর কি হতে পারে পেরি আঙ্গুয়াল অ্যান্ড সাবাঙ্গুয়াল ফাইব্রোমা, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যান্ড কানেক্টিভ টিস্যু নেভাই, যেটাকে বলে শাগ্রিন প্যাচ, কোন জায়গায়, লোয়ার ব্যাকে। এছাড়া গাম হাইপারপ্লেসিয়া, রেটিনাল ফ্যাকোমা, রেনাল, লাং অ্যান্ড হার্ট টিউমার্স, সেরেব্রাল গ্লিওমা and calcified basal ganglia may also occur. প্রত্যেকটা জিনিস ক্যারেক্টারিস্টিক ফিচার্স, প্রত্যেকটা জিনিস। সো আমরা যদি টিউবারাস স্ক্লেরোসিস, যদিও এটা নিউরোলজিতে পড়াবো, এখানে আরেকবার দেখায় ফেললাম কি যেহেতু এটা পরীক্ষা স্যারদের খুবই পছন্দ এবং পরীক্ষা প্রায়ই আসে, এই জন্য এখানে একটু দেখালাম টিউবারাস স্ক্লেরোসিসটা যদি আপনারা দেখেন, আমরা একটা বেসিক ডিফারেন্স বিটুইন নিউরোফাইব্রোম্যাটোসিস এন্ড টিউবারাস স্ক্লেরোসিস যদি দেখতে চাই, এই কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতেই হবে। দুইটাই নিউরোফাইব্রোম্যাটোসিস এন্ড টিউবারাস, both are autosomal dominant condition, both are associated with ocular hematoma and both are neurocutaneous disorder. But এইখানে দেখেন অ্যাশ লিফ স্পটস, অ্যাডেনোমা সিবেসিয়াম, শাগ্রিন প্যাচ, সাবাঙ্গল, এই চারটে কিন্তু ডেভিডসন এখানে দেয়া আছে। তাহলে স্কিন লেশনস, এপিলেপসি এন্ড ডেভেলপমেন্টাল বা লার্নিং ডিফেক্ট, এই তিনটা ট্রায়াড যদি কোনো বাচ্চার মিলে যায় তাহলে সেটাকে আমরা বলতে পারবো টিউবারাস স্ক্লেরোসিস। So retinal hematoma is associated with tuberous sclerosis and irish hematoma, যেটাকে বলে লিস্ট নোডিউল, আইরিশ তো সবচেয়ে বাইরে থাকে, লিস্ট নোডিউল is associated with neurofibromatosis. So neurofibromatosis এর সাথে axillary or groin freckles থাকে, cafe or light spot থাকে, pheochromocytoma সাথে associated থাকে, এবং যদি এটা টাইপ 2 হয় acoustic neuroma and other CNS tumor সাথে associated থাকে, but they are not associated with tuberous sclerosis. Tuberous sclerosis এই ট্রায়াড গুলো মিলবে। সো আমরা যদি টিউবারাস স্ক্লেরোসিস এর ছবি দেখি তাহলে কিন্তু এই যে অ্যাশ লিফ স্পট, অ্যাডেনোমা সিবেসিয়াম, শাগ্রিন প্যাচ, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। সো আমরা যদি আপনারা যদি গুগলে সার্চ দেন যে অ্যাশ লিফ স্পট, তাহলে একদম পুরা চলে আসবে, হ্যাঁ, অ্যাশ লিফ ম্যাকিউল বা অ্যাশ লিফ স্পটস, হ্যাঁ, ইন টিউবারাস স্ক্লেরোসিস। ছবি দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন, these are the ash leaf hypopigmented macules, দেখছেন, এগুলো হচ্ছে অ্যাশ লিফ, হ্যাঁ, পাতার মতো, দেখছেন, এই যে দেখছেন, এই টিউবারাস স্ক্লেরোসিস এর ক্যারেক্টারিস্টিক স্কিন ডিসঅর্ডার, দেখছেন, এটা কি পেরিয়াঙ্গুয়াল ফাইব্রোমা, নখের পাশে পেরিয়াঙ্গুয়াল বা সাবাঙ্গুয়াল, দিস ইজ সাবাঙ্গুয়াল ফাইব্রোমা, ঠিক আছে, এইগুলোকে কোনেন টিউমার বলা হয়, কোনেন টিউমার। ওকে, এই যে এটা হচ্ছে অ্যাডেনোমা সিবেসিয়াম, এই ছবিটা যদি আপনারা দেখেন অ্যাডেনোমা সিবেসিয়াম, এই যে একদম এই ছবিটাই অস্কিতে দেয় অ্যাডেনোমা সিবেসিয়াম, ঠিক আছে। এগুলাকে আমরা বলতে পারি ফাইব্রো, আবার বলা ফাইব্রাস ক্যাফালিক প্ল্যাক বলা হয়, হ্যাঁ, বা এটাকে ফেশিয়াল এনজিওফাইব্রোমা বলা হয়, ফেশিয়াল এনজিওফাইব্রোমা, একদম টিপিক্যাল এরকম ছবি থাকলেই আনটিল আদারওয়াইজ প্রুভড ইট ইজ টিউবারাস স্ক্লেরোসিস। ওকে, তো এই জিনিসগুলো আসলে পরীক্ষা আসে বেশি দেখে এই জিনিসগুলোর উপর আমি সরতে চাই না, আমার বলতে ভালো লাগে, আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। ওকে, নাও লেটস সি রিঅ্যাক্টিভ ডিসঅর্ডার, ভেরি ইম্পর্টেন্ট। রিঅ্যাক্টিভ ইনফেকশনের রিঅ্যাকশনে বা কিছু সিস্টেমিক ডিসঅর্ডার, কিছু ড্রাগস এর রিঅ্যাকশনে স্কিনে যে প্রবলেম গুলো হয় সেগুলো আমরা দেখবো, ইরিথেমা মাল্টিফর্ম, ইরিথেমা নোডোজাম, ঠিক আছে, এগুলো পরীক্ষা আসবেই। সো রিঅ্যাক্টিভ ডিসঅর্ডার আর erythema multiforme, erythema nodosum, acquired reactive perforating dermatosis, annular erythema, acanthosis nigricans, ঠিক আছে। সো পরীক্ষায় যদি আসে হোয়াট আর দ্য রিঅ্যাক্টিভ ডিসঅর্ডার অফ স্কিন, এইটা একটা কোশ্চেন, হোয়াট আর দ্য রিঅ্যাক্টিভ ডিসঅর্ডার, তাহলে 1 নম্বর হচ্ছে erythema multiforme, 2 নম্বর হচ্ছে erythema nodosum, 3 নম্বর পরের পেজে যদি আপনারা যাই, আমরা এইভাবে এটা আলাদা একসাথে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে acquired reactive perforating dermatosis, 3 নম্বর কি অ্যাকোয়ার্ড রিঅ্যাক্টিভ পারফোরেটিং ডার্মাটোসিস, 4 নম্বর কি অ্যানুলার ইরাইথেমা, 4 নম্বর হচ্ছে অ্যানুলার ইরাইথেমা, ঠিক আছে, 4 নম্বর হচ্ছে অ্যানুলার ইরাইথেমা। এগুলা কিন্তু কোনোভাবে লিখতে প্রবলেম হচ্ছে, অ্যানুলার ইরাইথেমা 4 নম্বর। ওকে, 5 নম্বর হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স, 5 নম্বর কি অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স। সো অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স নিয়ে গত ক্লাসে আমরা কথা বলেছি, অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স এর কজগুলো আপনাদেরকে দেখিয়েছি। আবারও যদি আমি একবার অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স, আপনারা পুরোটাই পড়বেন,
অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স আমরা বলেছি যে ফ্লেক্সার সাইট গুলো যে স্পেশালি এক্সিলা এবং সিমেট্রিক্যাল হয়, এগুলা ডার্ক স্কিন পিপলদের হয়, সাইডস অফ নেক, হ্যাঁ, নেকে হয়, এক্সিলাতে হয় এবং এখানে গলার নিচে হয়। সো অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স গত ক্লাসে যেটা বলেছি, টোটাল 9টার মতো কজ আপনাদেরকে দেখিয়েছি। এই কজগুলো পরীক্ষা কিন্তু প্রচুর আসে এবং প্রথম টপিকসই আমাদের ছিল অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এই যে এই কজগুলো, so these are the symmetrical brown velvety plaques that are often found on the neck, axilla, groin. Cause কি কি? Insulin resistance was the main pathophysiological point, as I mentioned earlier or previous class. Cause হচ্ছে type 2 diabetes, GI cancer, especially stomach cancer and esophageal cancer, obesity, because that is polycystic ovarian syndrome, acromegaly, Cushing's disease, hypothyroidism, familial Prader-Willi syndrome, drugs, combined oral contraceptive pill, nicotinic acid. These are the the causes of acanthosis nigricans. এবং প্যাথোফিজিওলজি একটা কথাই বলেছিলাম, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং এগুলো কিন্তু সিমেট্রিক্যাল লেশন। গত ক্লাস যারা করেছেন তারা কিন্তু অলরেডি এটা পড়ে ফেলেছেন, তাও একবার এখানে দেখালাম। Now we'll go for erythema multiforme, erythema nodosum. এই দুইটা থেকে একটা কোশ্চেন পাবেনই। These 5 conditions are reactive disorder of the skin. Number 1, erythema multiforme. So erythema multiforme, আমরা জাস্ট এ মিনিট, হ্যাঁ চলে গেছে, দাগ চলে আসছিল। ওকে, সো ইরেথেমা মাল্টিফর্মি, মাল্টি শব্দের সাথে কিন্তু লেশন আছে। ইরেথেমা মাল্টিফর্মি ইজ মাল্টিপল ইরেথ্রেমাটাস annular target lesions that appeared as bull's eye and may blister. So this is also a blistering disorder. ঠিক আছে, এবং ইরেথেমা মাল্টিফর্মি যখন সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন এটাকে একসময় বলা হতো স্টিভেন জনসন সিনড্রোম। সো স্টিভেন জনসন সিনড্রোম ইজ এ সিভিয়ার ফর্ম অফ erythema multiforme with marked blistering, mucosal involvement and systemic upset. Okay, so the disease is likely to have an immunological basis. Lesions are multiple erythematous annular, is a target lesion. গত ক্লাসে কিন্তু আপনাদের erythema multiforme ছবি দেখিয়ে ফেলেছি, পড়িয়ে ফেলেছি, and may blister. Steven Johnson syndrome is a severe form of erythema multiforme with marked blistering, mucosal involvement, and systemic upset. Clear? So, what are the causes of erythema multiforme? That is the question. এবং এটা পরীক্ষা আসে, what are the provoking factors in erythema multiforme? এইখানে ডেভিডসনের যে কয়টা আছে আপনাদের জন্য এটি ইম্পর্টেন্ট। দুই একটা জিনিস পাস মেডিসিনে বেশি আছে, এটা গত ক্লাসে দেখিয়েছি। সো ইনফেকশনস, ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, অর্ফ, ইনফেকশাস মনোনিউক্লিওসিস, এই হার্পিস সিমপ্লেক্স, ইনফেকশাস মনো, এগুলো কিন্তু নোডোসামে নাই। সো হার্পিস সিমপ্লেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় সাধারণত মাইকোপ্লাজমা দিয়ে বেশি কোশ্চেন করে। মাইকোপ্লাজমা একটা আপনার এমআরসিপি তে সাধারণত একটা নিউমোনিয়ার টিপিক্যাল পিকচার, এবং মাইকোপ্লাজমা তো জানেন যে বাইল্যাটারালি আপনার হচ্ছে বাইল্যাটারাল কনসলিডেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, এরকম একটা হিস্ট্রি দিয়ে হাতে টার্গেট লেশনের কথা বলে দেয়। হ্যাঁ, তখন আপনার ডায়াগনোসিস হয়ে যাবে erythema multiforme. So these are the causes: hepatitis B, HIV, infectious mononucleosis caused by Epstein-Barr virus, herpes simplex, and all. What are the drug causing erythema multiforme? Sulfonamide, penicillin, barbiturate, carbamazepine. এই ড্রাগগুলো erythema multiforme করতে পারে, এরকম মাল্টিপল টার্গেটেড bullseye lesion. What are the systemic disease associated with erythema multiforme? Sarcoidosis, malignancy, SLE. SLE is a very important. Other, radiotherapy, pregnancy. আর আমি আপনাদের গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম এই erythema multiforme, আমরা এখান থেকে দেখিয়েছিলাম পাস মেডিসিন থেকে। এখানে দেখেন কজগুলা আমরা কিন্তু বলেছিলাম ভাইরাস, ইডিওপ্যাথিক ব্যাকটেরিয়ার মধ্যে মাইকোপ্লাজমা ছাড়া স্ট্রেপ্টোকোকাস বলেছিলাম। ড্রাগস এর মধ্যে ওরা এখানে আরো এক্সট্রা হ্যালোপিরিনল দিয়েছে, এনএসএইচ দিয়েছে, নেভিরাপিন দিয়েছে, এগুলো অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, কার্বামাইজেপিন। কানেক্টিভ টিস্যু ডিজিজের মধ্যে একটা এসএলই, সার্কোইডোসিস, ম্যালিগন্যান্সি তো আছেই। সো লেশন গুলো কিরকম হয়, যে দিস আর দ্য টার্গেট লেশনস, বুলসাই অ্যাপিয়ারেন্স। ওকে, ঠিক আছে। এই যে মিউকোসাল ইনভলভমেন্ট ইজ ভেরি কমন। ঠিক আছে, সো erythema multiforme থেকে একটা কোশ্চেন, erythema multiforme অথবা erythema nodosum থেকে একটা কোশ্চেন মাস্ট পার্ট 1 এ পাবেন, লিখে রাখবেন, মাস্ট পার্ট 1 এ পাবেন। ঠিক আছে। So now let's see erythema nodosum. What is erythema nodosum? এটাকে বলা হয় septal paniculitis of subcutaneous fat, the inflammation of the subcutaneous fat, nothing else.
what are the triggering factor for septal paniculitis? The septal paniculitis এই শব্দটুকু এসবি এর জন্য ইম্পর্টেন্ট। আসলে ইরেথেমা নোডোসামে আসলে কি হয়? সেপ্টাল প্যানিকুলাইটিস, ঠিক আছে? So septal paniculitis, so what are the provoking factors in erythema nodosum? What are the provoking? And the lesion gular actually erythema nodosum is very painful. Shine hoy biolysis nodule over the shins and lower legs. Systemic upset থাকে, systemic disease association থাকে like sarcoidosis, IBD, malignancy. অনেক patient pregnancy তে এরকম shine lesion নিয়ে আসতে পারে। Painful nodular lesion, painful nodular lesion এবং অনেক সময় induration পাওয়া যায়। Clear? What are the bacterial infection associated with the erythema nodosum? Question আসতে পারে। তখন আপনাকে স্ট্রেপ্টোককাই, মাইকোব্যাকটেরিয়া, ব্রুসেলা, মাইকোপ্লাজমা, রিকেটশিয়া, ক্লামাইডিয়া সবগুলো দিতে হবে। এখানে not only mycoplasma, not only mycoplasma আর স্ট্রেপ্টোককাই এই দুইটা erythema multiformeর সাথে associated, but mycobacteria, brucella, rickettsia, chlamydia, they are also associated with erythema nodosum but not erythema multiforme, ঠিক আছে? ভাইরাসের মধ্যে দেখেন এখানে হেপাটাইটিস এন্ড ইনফেকশাস মনোনিউক্লিওসিস, বাট হার্পিস নাই, অর্ফ নাই। হার্পিস এন্ড অর্ফ আর অ্যাসোসিয়েটেড উইথ erythema multiforme। এগুলো আপনাকে ভালোভাবে ক্লিয়ার করে নিতে হবে, এগুলো কিন্তু ভুল করা যাবে না। মাইকোপ্লাজমা আর স্ট্রেপ্টোককে এই দুইটা অ্যাসোসিয়েটেড হচ্ছে আপনার বোথ মাল্টিফর্মি এন্ড erythema nodosum, ঠিক আছে? বোথ মাল্টিফর্মি এন্ড erythema nodosum। তাহলে ভাইরাসের মধ্যে হেপাটাইটিস বি, ইনফেকশাস মনোনিউক্লিওসিস ওইটাতেও আছে, এভাবে আলাদা করে নিতে হবে। সালফোনামাইড, সালফোনাইলিব্রিয়া, ওরাল কন্ট্রাসেপটিভ ড্রাগ গুলা, তাহলে ড্রাগ গুলো মিলাই নিতে হবে। দেখেন সালফোনামাইড, পেনিসিলিন, বারবিচুরেট, কার্বোমেজিক, কিন্তু সালফোনামাইড কিন্তু কমন, ঠিক আছে? সিস্টেমিক ডিজিজের মধ্যে মিল পাবেন, সার্কোডোসিস, ম্যালিগন্যান্সি, এগুলো মিল পাবেন। প্রেগন্যান্সি ওটাতেও হয়, ওকে? সো এগুলো কনফিউজড করা যাবে না, কনফিউজড করা যাবে না। সো লেশনস আর টিপিক্যালি পেইনফুল, indurated, biolysis nodule on the shins and lower legs, systemic upset, arthralgia, fever, এগুলো কমন, ঠিক আছে? এবং এই সকল পেশেন্ট erythema nodosum স্পন্টেনিয়াসলি রিজলিউশন হয়ে যায়, স্পন্টেনিয়াস, এবং যখন রিজলিউশন হবে একটা ব্রুইজ লাইক মার্ক রেখে যাবে, ব্রুইজ লাইক মার্ক রেখে যাবে। এছাড়া স্পন্টেনিয়াসলি যদি রিমুভ না হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা স্টেরয়েড দিতে পারি, এগুলো রেসপিরেটরি সিস্টেম পড়াইছি, ইন্ডিকেশন অফ স্টেরয়েড, ঠিক কি না? erythema nodosum কখন আমরা দিব? সিস্টেমিক স্টেরয়েড। সার্কোইডোসিসের একটা পেশেন্ট erythema nodosum ডেভেলপ করলো, কখন আমরা স্টেরয়েড দিব? যদি আই, হার্ট, নিউরো ইনভলভমেন্ট হয় অথবা গ্রেড 3, গ্রেড 4 নিয়ে আসে চেস্ট এক্সরেতে। ক্লিয়ার? রেজিস্ট্যান্ট ডিজিজের ক্ষেত্রে আপনি পটাশিয়াম আয়োডাইড, ড্যাপসন, হাইড্রোক্সিক্লোরোন ইউজ করতে পারেন। সো এইটাও অপশন হিসেবে পরীক্ষা আসতে পারে, কোশ্চেন যদি বেশি কঠিন হয়। ক্লিয়ার? সো দিস ইজ অল অ্যাবাউট রিগার্ডিং erythema nodosum। একটু পড়েন না, এনাফ। আচ্ছা, নাও লেটস সি টাইপস অফ ড্রাগ ইরাপশন, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ ড্রাগ ইরাপশন? আমরা একটু ডেফিনিশনটা যদি দেখি, যে ভার্চুয়ালি অল ড্রাগস মে হ্যাভ cutaneous adverse effect, and this should be considered in the differential diagnosis of most presentation of skin disease. তাহলে একটা পেশেন্ট ড্রাগ নিচ্ছে, হঠাৎ করে যদি র্যাশ ডেভেলপ করে, এটা ড্রাগ ইরাপশন কিনা এটা আগে আপনাকে এক্সক্লুড করে নিতে হবে, ঠিক আছে? সো হোয়াট আর দ্য টাইপস অফ ড্রাগ ইরাপশন? দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নন ইমিউনোলজিক্যাল আর একটা হচ্ছে ইমিউনোলজিক্যাল। নন ইমিউনোলজিক্যাল প্রেডিক্ট করা যায়, যেমন একটা পেশেন্ট অনেকদিন যাবত স্ট্যাটিন নিচ্ছে, তার স্টিয়াটোসিস হতে পারে, এটা একটা ড্রাগ ইরাপশন। স্টেরয়েড নিচ্ছে অনেকদিন যাবত, তার স্ট্রা হবে, এটা একটা ইরাপশন। স্ট্রাইডাল হলে এটা একটা ড্রাগ ইরাপশন। কেন হচ্ছে? স্টেরয়েডের কারণে, এই ড্রাগটার কারণে। ক্লিয়ার? যেমন অ্যান্টিবায়োটিক অনেকদিন যাবত যদি কেউ নেয়, তার ক্যান্ডিডাল ইনফেকশন হতে পারে, এগুলো হচ্ছে প্রেডিক্ট করা যায়। সো প্রেডিক্টেবল ড্রাগ ইন্টারাপশনস আর নন ইমিউনোলজিক্যাল। Clear? Muscle degranulation কারণে urticaria, worsening of psoriasis due to lithium, beta blocker, anti-malaria, NSAIDs, এগুলা, doxycycline photosensitivity, ACE inhibitor কারণে bradykinin induced angioedema, dry cough, এগুলা, dapsone hemolysis. So these are the predictable non-immunological drug interaction. আর immunological যেগুলো unpredictable, সেগুলো হচ্ছে যে type 1 hypersensitivity, penicillin induced, type 2 hypersensitivity, type 3 hypersensitivity, type 4 hypersensitivity, type 2 হচ্ছে antibody mediated, type 3 হচ্ছে immune complex mediated, type 4 হচ্ছে delayed hypersensitivity. এই erythema multiforme, lichenoid or pemphigoid like reaction, drug induced lupus, they are delayed hypersensitivity reaction. Okay? So এই হচ্ছে আমার types of drug interaction. Okay? তাহলে দেখেন এখানে যে severe bullous erythema multiforme, bullous erythema multiforme, এইগুলো drug interaction, hypersensitivity. Now let's see, boom important box, clinical patterns of drug interactions.
এইখান থেকে যে কটা দাগাই দিবে এই কটা একদম টানা অন্ধ হাফেজের মতো মুখস্থ করে ফেলতে পারে। সো হোয়াট আর দ্য ড্রাগস কজিং আর্টিকেরিয়া এন্ড এনজিওডিমা, ভেরি ইম্পর্টেন্ট ফর আপকামিং এক্সাম। তাহলে স্যালিসাইলেট, ওপিয়েট, এনএসএইডস, অ্যান্টিবায়োটিক, ডেক্সট্রন, এসিনিমিটারস, ওইখানে যে বক্সগুলো ড্রাগের অপশনে দাগিয়ে দিয়েছি একই রকম। ওকে, তাহলে আর্টিকেরিয়া এন্ড এনজিওডিমা, স্যালিসাইলেট, ওপিয়েট, এনএসএইডস, অ্যান্টিবায়োটিক, ডেক্সট্রন, এসিনিমিটারস। ঠিক আছে, এইগুলো দিস আর দ্য causes of urticaria. Lichenoid eruption কাদের হতে পারে? Lichen planus, violaceous, lichen planus, like distribution. What are the drugs? এই প্রত্যেকটা এই গোল্ড, পেনিসিলামাইন, থায়াজাইড, এই তিনটা আমরা দেখিয়েছিলাম পাস মেডিসিনে। এছাড়াও অ্যান্টিম্যালেরিয়াল, এনএসএইড, বিটা ব্লকার, এসিনিবিটরস, হ্যাঁ, সালফোনামাইড, লিথিয়াম, সালফোনাইলুরিয়া, পিপিআই, কুইনিন, অ্যান্টিটিউবারকুলাস ডাই, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, ইউরেথেমা মাল্টিফর্মি, ইউরেথেমা নোডোসাম অলরেডি আমরা বক্সে দেখে ফেলেছি, এখানে আমাদের লাগবে না। এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস এন্ড টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, এই দুইটার মধ্যে দুইটাই আসতে পারে। এইটা আমি বলবো রিডিং করবেন, আর টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস কিন্তু পরীক্ষা একবার আসছে। এটা কিন্তু অলরেডি আমি টি10 পড়ানোর সময় এখানে নিচে লিখে দিয়েছি, তাই না, যে নিচে দাগাই দিয়েছি অ্যান্টিকনভালসেন্ট, সালফোনামাইড, এনএসএইডস, এগুলা। এখানে নতুন নতুন কিছু জিনিস অ্যাড আছে, টার্বিনাফিন আছে, অ্যান্টিরেট্রোভাইরাল, সালফোনাইলুরিয়া, অ্যালোপিরিনল, এগুলা সবই টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস করতে হবে। হোয়াট আর দ্য ড্রাগস কজিং ফটোসেন্সিটিভ, প্রিভিয়াস পার্ট ওনে আসছে, এগুলো একটু মেমোরাইজ করতে হবে। এটা স্যাররা কমনলি জিজ্ঞেস করে যে কোন কোন ড্রাগ, একটা ডায়াবেটিক্স এর নাম বলো যেটা ফটোসেন্সিটিভিটি করতে পারে, থায়াজাইড, আমি উদাহরণ করতে পারে, কুইনিন করতে পারে, আর কোন কোন ড্রাগ ফটোসেন্সিটিভ করতে পারে স্যার? যে কোনো ব্যথার ওষুধ, এনএসএইডস, টেট্রাসাইক্লিন, ফ্লোরোকুইনোলোন, সালফোনামাইড, রেটিনোয়েড, সোরালেন, ফেনোথায়াজিন, এগুলো ফটোসেন্সিটিভ করতে পারে। হোয়াট আর দ্য ড্রাগ কজিং লুপাস? সবচেয়ে বেশি সংখ্যকবার পার্ট ওয়ানে আসছে ড্রাগ কজিং লুপাস। তাহলে দেখেন এইখানে যতগুলো দেয়া আছে আপনি নোট করে মনে এতগুলো খুঁজে পাবেন না। অ্যালোপিরিনল, থায়াজাইড, এসিনিবিটর, পাস। পাস মানে হচ্ছে এইখানে নিচের দিকে দেখেন, এইখানে একটা জিনিস, মজার জিনিস, এই যে প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, অনেকে বলেন প্যারায়োডিক অ্যাসিড শিপ, নো, প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, পাস। ওকে, সো ড্রাগ কজিং লুপাস, এটা আপনাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ড্রাগ কজিং লুপাস। ঠিক আছে, তাহলে আমরা একটু উপরের দিকে আরেকবার যাই, যে ড্রাগ কজিং লুপাস, তাহলে অ্যালোপিরিনল, থায়াজাইড, এসিনিবিটর, প্যারাঅ্যামিনো স্যালিসাইলিক অ্যাসিড, অ্যান্টিকনভালসেন্ট, বিটা ব্লকার, গোল্ড, হাইড্রোলাজিন, মিনোসাইক্লিন, পেনিসিলামাইন, লিথিয়াম, পিপিআই। ঠিক আছে, ড্রেস, ড্রেস কারা কারা করতে পারে? সো ড্রেস কিন্তু এই যে ড্রাগ রিঅ্যাকশন দেখেন, উইথ এক্সটেন্সিভ র্যাশ, ইওসিনোফিলিয়া, সিস্টেমিক ইনভলভমেন্ট, এরা কোন কোন ড্রাগ করতে পারে? এমআরসিপি পার্ট 1 এ যদিও আসে, এফসিপিএস পার্ট 1 ইম্পর্টেন্ট না, একবার পড়ে রাখেন ড্রেস, যদি কখনো ভুল করে চলে আসে। ঠিক আছে, আচ্ছা, ড্রাগ কজিং ইমিউনোবুলাস ডিসঅর্ডার, পেনিসিলামিন, অ্যাসিডোর, ভ্যানকোমাইসিনের নামটা মনে রাখতে হবে। হেয়ার লস এন্ড হাইপারট্রাইকোসিস, এই কটাই, বাকিগুলো দরকার নাই। ড্রাগ কজিং হেয়ার লস, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, oral retinoid, anticoagulant, anticonvulsant, antithyroid drug, lithium, oral contraceptive, infliximab. ঠিক আছে, so these are the drug causing hair loss. Drug causing hypertrichosis, diazoxide, minoxidil, cyclosporine. এই যে যে কটা মার্ক করে দিলাম, এখান থেকে কোশ্চেন কমন পাবেন, যদি না কোশ্চেন কমন পান পরে বলেন না। সোরিয়া ফর্ম র্যাশ, ড্রাগ কজিং সোরিয়া, এক্সাজারবেটিং সোরিয়াসিস, এটা অলরেডি প্রিভিয়াস বক্সে আপনাদেরকে দাগে আসছি। সো এই বক্স থেকে যে কটা মার্ক করে দিলাম, এগুলা পরীক্ষার আগের দিনে একবার দেখে যেতে হবে, মাস্ট দেখে যেতেই হবে। ওকে, সো আমাদের একটা ইম্পর্টেন্ট বক্স হয়ে গেল। নাও লাস্ট বক্স অফ দিস চ্যাপ্টার, ডায়াগনস্টিক ক্লুজ টু ড্রাগ ইরাপশন। এইটা একদম সিম্পল, এটা রিডিং করলে যে অন্ধ লোকও পারবেন। ড্রাগ ড্রাগ নেওয়ার ফলে যে কিউটেনিয়াস অ্যাডভার্স ইফেক্ট গুলো হয়, এটাই মূলত ড্রাগ ইরাপশন। সো পাস্ট হিস্ট্রি যদি থাকে এরকম যে আগে সেপ্ট্রোএক্সিন নিয়ে এরকম সারা শরীরে র্যাশ উঠে গিয়েছিল, এটা একটা ডায়াগনস্টিক ক্লু। সো পাস্ট হিস্ট্রি অফ রিঅ্যাকশন টু সাসপেক্টেড ড্রাগ, introduction of suspected drug a few days to weeks before onset of rash. Okay, তাহলে introduction of suspected drug a few days to weeks before onset of rash, যেই দিন থেকে র্যাশ হলো তার কয়েকদিন আগে হয়তো ওই ড্রাগটা সে নিয়েছে, এইটা একটা ক্লু।
recent prescription of a drug commonly associated with rash like penicillin, sulfonamide, thiazidone হয়তো recent prescribe করা হয়েছে, symmetrical eruption that fits with a well recognized pattern caused by current drug, তাহলে symmetrical eruption হয় সাধারণত। resolution of rash following drug, ডাক্তার বন্ধ করে দিলেন, র্যাশটা চলে গেল, that indicate drug eruption। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের স্কিন পাস মেডিসিন সহকারে যতটুকু পড়িয়েছি, দিস ইজ মোর দেন এনাফ। এইটুকু যদি ভালোভাবে পড়তে পারেন আপনার কিছুই লাগবে না ইনশাআল্লাহ। ওকে, সো আজকে আমাদের আচ্ছা আজকে আমাদের হচ্ছে ডার্মাটোলজি শেষ হলো, ইনশাআল্লাহ কালকে আমরা সাইকিয়াট্রি পড়ে ফেলবো। ওকে, ঠিক আছে, যারা এখানে আছেন, আমি আপনাদের যারা লাইভে আমার ক্লাসগুলো করেন আমি আপনাদের নিয়ে খুবই হ্যাপি, কারণ লাইভে ক্লাস করলে প্যারাটা শেষ হয়ে যায়। আমরা যেহেতু আমার বাসা শিফটিং করতে এখনো পুরো বাসা গুছাতে পারিনি, 70% হয়ে যায়, 30% স্টিল ইনকমপ্লিট বিকজ আমরা দুইজন মানুষ। সো বাসাটা গুছানোর জন্য প্লাস ফেজে ফাইনাল পরীক্ষা স্টিল রানিং, গতকাল 6 জনের, আগামীকাল 6 জনের হইলেই শেষ, এরপর আবার ফেজ বি পরীক্ষা, সেখানে আমাদের দায়িত্ব তেমন একটা নাই। সো এগুলার কারণে একটু রুটিনটা এলোমেলো হয়ে গিয়েছে। আমরা সাইকিয়াট্রি কালকে আমাদের শিডিউল ক্লাস না, কিন্তু আমরা চেষ্টা করব কালকে যদি ইলেকট্রিসিটি কোনো প্রবলেম না করে ইনশাল্লাহ কালকে 9টা 9:30টার দিকে ইনশাল্লাহ, 9টা থেকে 9:30 অথবা 8:30, মানে যে টাইমটা সুইটেবল আমি আপনাদেরকে আগেই জানাই দিব। ইনশাল্লাহ আগামীকাল সাইকিয়াট্রি ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো ডার্মাটোলজিটা পড়ে ফেলেন, সাইকিয়াট্রি ক্লাস হয়ে যাওয়ার পরে ডার্মাটোলজির সাইকিয়াট্রি কোশ্চেন করে ফেলেছি, ডার্মাটোলজির সাইকিয়াট্রি আমরা হচ্ছে পরীক্ষা কন্ডাক্ট করব। ঠিক আছে, দেন আমাদের ইনশাল্লাহ শুক্রবার, যেটা বলতেছি যে শুক্রবার থেকে ইনশাল্লাহ শুক্রবার আমাদের জিআইটি ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।